আচ্ছা, সাইজিং মানে হাইট উইথ বা একটা ডিবের সাইজ করার জন্য, একটা ডিবের হাইট উইথ বসানোর জন্য যে প্রসেস বা যে ক্লাসগুলো ইউজ করব সেই ক্লাসগুলো নিয়ে আমরা কথা বলি। আমরা কোনো ডিবের উইথ দিতে চাই, উইথ আমরা দিতে পারবো এরকম 25, 50, 75, 100, এই যে এরকম একটা ডিবের উইথ আমরা দিতে চাচ্ছি। 25 দিলে একটা ডিসপ্লের ফুল ডিসপ্লের যতটুকু তার 25% নেবে। যদি 50 দেই 50%, যদি 75 দেই 75%, যদি উইথ 100% দেই 100%, আর যদি অটো দেই অটোমেটিক সে তার জায়গা নিয়ে নেবে। এটা অটোমেটিক করার জন্য বা এই উইথগুলো দেওয়ার জন্য কি ক্লাস ব্যবহার করতে হবে? এই যে W25, W50, এই ইয়েগুলো ব্যবহার করতে হবে, এই ক্লাসগুলো ইউজ করতে হবে। অটো করার জন্য ডাব্লিউ অটো, ঠিক আছে। এখন হাইটের ক্ষেত্রে একটা বিষয়, হাইট ইউজ করলেই H25 ইউজ করলেই H25 পাবো না। এটা হলো প্যারেন্ট ডিভ নির্ভর করে, প্যারেন্ট ডিভের উপর নির্ভর করে। প্যারেন্ট ডিভটা কি? যে ডিভের ভিতরে অন্য কোনো ডিভ থাকে, যে ডিভের ভিতরে অন্য কোনো ডিভ থাকে সেই ডিভকে প্যারেন্ট ডিভ বলে। আর যে ডিভ অন্য একটা ডিভের ভিতরে থাকে সেই ডিভকে চাইল্ড বলা হয়। যেমন এই ডিভটা প্যারেন্ট ডিভ, এই ডিভটা হচ্ছে প্যারেন্ট, এর চাইল্ড হচ্ছে এই ডিভ বা এই ডিভগুলো। এটা কি বুঝতে পারছি? তো প্যারেন্ট ডিভের যদি হাইট থাকে জি স্যার। সে হাইট অনুযায়ী এই হাইটগুলো কাজ করবে। যেমন এইখানে যে প্যারেন্ট ডিভ আছে আমরা যদি দেখি, এখানে একটা প্যারেন্ট ডিভ আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ডেঞ্জার, তাহলে বুঝতে পারবো। বিসি ডেঞ্জার, আচ্ছা এখানে ক্লাস বসানো হয় না। এই যে ডেঞ্জার রেড, এই কালারটা হচ্ছে ফুল যে কালারটা, এর একটা উইথ আছে কত? 300 দেওয়া আছে, 300। এখন এই হাইটের উপর ডিপেন্ড করে এর ভিতরের যে চাইল্ড কি থাকবে, যে চাইল্ড ডিভগুলো থাকবে সেই ডিভগুলোর হাইট আমরা ডিফাইন করতে পারবো। অবশ্যই এটি শর্ত হচ্ছে যে ডিভির ভিতরে যে ডিভকে হাইট দিতে চাচ্ছি, যে ডিভের হাইট দিতে চাচ্ছি ওই ডিভটা যদি কোনো ডিভের আন্ডারে থাকে তাহলে ওই ডিভের অবশ্যই হাইট থাকতে হবে, উইদাউট এই হাইট কাজ করবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন তাহলে আমরা এই ডিভের ভিতরে, এই ডিভের ভিতরে এই ডিভটা রাখছি, তাহলে এই ডিভের অবশ্যই হাইট থাকতে হবে, তা একটা হাইট আছে। এখন আমি সেই হাইট অনুযায়ী যদি বলি H25, তাহলে এই ডিভটা ওই ডিভের 25% হাইট নেবে। যদি বলি H50 তাহলে 50% নেবে। যদি বলি H75 তাহলে 75 নেবে। যদি বলি 100% তাহলে 100% নেবে। যদি অটো বলি তাহলে এই ডিভের অটো যদি বলি তাহলে এই ডিভের কন্টেন্ট অনুযায়ী, এখানে যত কন্টেন্ট থাকবে সে অনুযায়ী তত হাইট নেবে। এখানে যদি আমরা কন্টেন্ট বাড়াই তাহলে অটোমেটিক সে বাড়তে থাকবে, কন্টেন্ট বাড়ালে অটোমেটিক বাড়বে। আচ্ছা হাইট হয় নাই, এখানে বিয়ার দেই, অটোমেটিক সে বাড়বে। এই যে ঠিক আছে, এই হচ্ছে অটো দেওয়ার সিস্টেম, অটো ইউজ করার সিস্টেম। অটো যদি আমরা দিই অটোমেটিক তার কন্টেন্ট অনুযায়ী কী হবে বর্ধিত হতে থাকবে। এইটা গেল হাইট উইথ।
এইটা হাইট উইথ এইভাবে আমরা ডিফাইন করতে পারবো। উইথের জন্য ডাব্লিউ আর হাইটের জন্য এইচ। এখন আমরা বর্ডার যদি নিতে চাই, বর্ডার কোন একটা বর্ডার দিতে চাচ্ছি কোন ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, যখন আমরা অটো ইউজ করতেছি তখন কি প্যারেন্ট ডিবের হাইটের সাথে পরে যতটুকু অংশ বর্ধিত হচ্ছে ওইটা কি অ্যাড হচ্ছে? হ্যাঁ অ্যাড হবে না কেন? আমি হাইট নিছি, ঠিক আছে, এখানে দেওয়া আছে। আচ্ছা আমি এটা তুলে দিলাম, এটা আমি তুলে দিলাম। এখানে h1 নামে একটা ট্যাগ নিলাম, এখানে দিস ইজ টেক্সট 1, অটোমেটিক বর্ধিত হচ্ছে। আমি যদি আরো নেই, অটোমেটিক বর্ধিত হচ্ছে, ঠিক আছে, তাহলে অটো হয়ে হয়ে যাচ্ছে, এই উইড অনুযায়ী অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ এগুলো আমাদের ডিফল্ট এমনি টেক্সট নেওয়া হয়েছে এই জন্য ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়া এটা স্বাভাবিক, এটা প্রবলেম না। কিন্তু হাইটটা কি অটোমেটিক হচ্ছে না? এর লেন্থ অনুযায়ী বা এর ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী তার হাইটটা বাড়তেছে। এটাই তো কোশ্চেন ছিল নাকি? জি ভাইয়া। হ্যাঁ অটোমেটিক বাড়বে অটো দিলে, বাট আমি 25%, এখানে আমি অটোমেটিক আরও কিছু কন্টেন্ট দিচ্ছি। h1 কিছু লেখা দিলাম, অটো পূর্ণ হয়েছে না? এখন যদি আমি আরো দেই, এই যে বাইরে চলে গেল, হাইডের বাইরে চলে গেছে। এই জন্য আমাদের হাইটটা ডিফল্টভাবে অটো থাকে, আর অটো ইউজ করাটাই বেটার হাইডের ক্ষেত্রে। আচ্ছা স্যার তাহলে ওয়াইড অটোতে সম্পূর্ণ নিয়ে নিচ্ছে কেন? উইথ ওয়াইড অটো দেওয়া যায় তারপরে সম্পূর্ণ নিচ্ছে না ওয়াইডের ওয়াইডের ক্ষেত্রে? এই ক্ষেত্রে অটো দেওয়া মানে হচ্ছে ফুল জিনিসটাই নেওয়া, কারণ ডিফল্টভাবে অটো থাকে হচ্ছে 100%, এই জন্য অটো দিলে 100%ই পাই, ঠিক আছে। এখানে জি স্যার, বুঝছি। অটো ওইরকম ভাবে আমরা যেটা হাইডের ক্ষেত্রে বুঝতে পারতেছি সেটা ওইভাবে না। উইডের অটো মানে 100%, আর হাইডের অটো মানে কন্টেন্ট অনুযায়ী। আচ্ছা এখন যদি বর্ডার দিতে চাই, বর্ডার বর্ডার মানে কোনো একটা ডিবের উপরে নিচে ডানে বামে যে একটা অংশ, কালো বা লাল যেটাই হোক, তার একটা দাগ থাকে, এইটাকে বলা হচ্ছে বর্ডার। আমরা যদি বর্ডার দিতে চাই তাহলে বর্ডার নামে এই ক্লাসটি ইউজ করতে হবে। আর শুধুমাত্র বর্ডার যদি আমরা ইউজ করি তাহলে তার চতুর্পার্শ্বে কি হবে, একটা বর্ডার তৈরি হবে। যেমন এখানে আমরা বর্ডার ইউজ করছি, এর উপরে বর্ডার আছে, এই যে নিচে বর্ডার আছে, ডানে আছে, ডানে আছে বামে আছে, চতুর্দিকে। তাহলে আমরা কোনো ডিবের যদি চতুর্দিকে বর্ডার দিতে চাই শুধু ইউজ করব কি বর্ডার, তাহলে কি বর্ডার চলে আসবে। আমরা যদি দিতে চাই না শুধু টপে বর্ডার থাকবে, এই যে বর্ডার টপ, তাহলে টপে চলে আসবে, এই যে শুধু টপ, লেফট রাইট অ্যান্ড বটমে নাই। আবার যদি আমরা বটমে দিতে চাই শুধু বর্ডার বটম, যদি রাইট দিতে চাই রাইট, যদি লেফটে দিতে চাই লেফট। ওকে, এখন বর্ডার কালার ডিফাইন করতে যদি আমরা চাই, এই যে তাহলে বর্ডার লিখতে হবে বর্ডারের জন্য, তারপরে বর্ডার কালার দেওয়ার জন্য বর্ডার প্রাইমারি, বর্ডার সেকেন্ডারি, বর্ডার সাকসেস, বর্ডার ইনফো, ওই কালারগুলো যে কালারগুলো আমরা দিছি। সোনিয়া আক্তার, হ্যালো, মনে রাখতে হবে এই কোর্সের শর্ত হচ্ছে কোর্স করলে হবে না, কোর্সের যে কাজগুলো দেওয়া হবে কাজ করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। এই মূল এই জি স্যার। এই কোর্সের মূল টার্গেটই হচ্ছে, আমি সবার জন্য বলতেছি, এই কোর্সের মূল টার্গেটই হচ্ছে ফ্রিল্যান্সার বানানো। এইখানে আমি সবাইকে রাখলাম, ফ্রিল্যান্সার একজনও হলো না, এই কোর্সের করাটা বৃথা, কোর্স করানোটাও বৃথা, কোর্স করাটাও বৃথা।
তাহলে আমি এমন জি কাউকে স্যার। রাখতে চাচ্ছি না যাদের দ্বারা ফ্রিল্যান্সার হবে না। এরকম মিস্টেক করলে, ক্লাস গাবি দিলে কাজও শিখতে পারবে না, ফ্রিল্যান্সার হতে পারবে না। ডেফিনেটলি ফ্রিল্যান্সার হতে হলে কাজ জানতে হবে, এমনি এমনি কেউ কাজ দিবে না, তাই না? আর এই কাজগুলো কি লোকাল বাংলাদেশের না, এগুলো গ্লোবালাইজড। এক এক জনের চিন্তা ভাবনা এক এক রকম, সেই চিন্তা ভাবনাকে ডেভেলপ করতে হবে। তাহলে আমরা যদি কাজ জি স্যার। শিখি তাহলে আমি ফ্রিল্যান্সার হতে পারবো? গভর্নমেন্ট না হাজার স্যার। হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে পার স্টুডেন্টের জন্য। জি স্যার। তো এখানে আসে যদি কাজ না শিখো, ফ্রিল্যান্সার যদি নাও, তাহলে কোর্স করার কোনো দরকার নাই। রেগুলার যদি ঠিকমতো ক্লাস করো, আজকের পর থেকে একদিন মিস করলে ড্রপ আউট করব। সেটা যাই হোক, আমাকে উইদাউট নোটিশ ছাড়া যদি কেউ একদিন ক্লাস মিস করে, আমি ড্রপ আউট করতে বাধ্য হব। কারণ অনেক স্টুডেন্ট যারা খুব ক্লাস করার আগ্রহী, ফ্রিল্যান্সার হওয়ার আগ্রহী, তারা পারছে না। তাহলে একজনকে ড্রপ করে দিয়ে আরেকজনকে ঢোকাবো, আরেকটা মানুষের উপকার হবে। নেক্সট টাইম থেকে এরকম করলে আমি বাদ দিয়ে দিব। তাবাসসুম নাই, জি স্যার। তাবাসসুমও ছিল, তাবাসসুমও নাই, ওকেও ড্রপ আউট করে দিব। আমি তো এই কোর্সের যতগুলো স্টুডেন্ট, তার 80% স্টুডেন্ট আমি নিজে নিছি, আমার কথা দিয়ে তোমাদের নেওয়া হয়েছে। তোমাদের ভাইবা হয় নাই, বা অনেকেই 5-6 মাস আগের থেকে রেজিস্ট্রেশন করছে, কোনো রেসপন্স পায় নাই। আমি এখানে নিচে দেখে এদের গুরুত্ব নাই, মনে হয় এমনি এমনি নিছি, মনে হচ্ছে যে এই কোর্সটাতে এমনি এমনি সব করা যায়। এত সহজ না, গুরুত্ব দাও, লাইফটাকে সেটেল করো। আর আমি চাই তোমাদের ভবিষ্যৎ ভালো হোক দেখেই আমি নিজে ডাকে ডাকে নিয়েছি, তোমরা করবা, আসো। কেউ বলতে পারবে না এই কথাটা বলে নাই। এর মানে এই নয় যে এই কোর্সটা একদম ফাও ফাও, কেউ নাই, এই কোর্সটা আমি নিজেই চালাচ্ছি, এরকম না। অবশ্যই এর গুরুত্ব আছে। মিনিস্ট্রি ভিজিট করে, মিনিস্ট্রি দেখে কার কি অ্যাক্টিভিটি। এই যে এই এক্সামগুলো হয়, এক্সামগুলো তোমরা গুরুত্ব দাও না অনেকেই। তো নেক্সট এক্সামগুলোতে যাই থাকবে না তাকে বের করে দেবো। যাদের টেন্ডেন্সিতে এক্সামের কোনো গুরুত্বই নাই, সে ভবিষ্যতে কি কতটুকু কি করতে পারবে সেটা তো বোঝাই যাচ্ছে। এনিওয়ে, কেউ মন খারাপ করলো না, কারণ এই কথাগুলো আমি শখে বলতেছি না। তোমাদের সবার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমাকে প্রেশার ক্রিয়েট করা হয়। কেন স্টুডেন্ট হারাচ্ছে না? হয় আমি ভালো শেখাতে পারতেছি না, এই জন্য স্টুডেন্ট থাকতেছে না বা আসে না। তো আমি মিশামিশি একজনকে রাখবো, সে ক্লাস করবে না, তাকে রাখে লাভ আছে? যাই হোক, হচ্ছে আমরা যদি বর্ডার কালার দিতে চাই, তাহলে এই বর্ডার নেওয়ার জন্য নয়েজ আসতেছে। ও রাশিদ আহমদ। আচ্ছা, বর্ডার দিব কিসের জন্য? চতুর্দিকে একটা বর্ডার আনার জন্য। সেটা তারপরে দেখি আমার এখানে তো নতুন, আমি এত এখানে তো আরেকটা জিনিস। আর বর্ডারের পরে আরেকটা বর্ডার দিব। এই বর্ডারটা দিব হচ্ছে বর্ডারের কালার করার জন্য। যেমন বর্ডার প্রাইমারি, বর্ডারের কালার, বর্ডার যেটা আমরা নিব সেটার প্রাইমারি কালার যেটা আছে সেই কালারটা কি হবে, ওই বর্ডারে অ্যাপ্লাই হবে। সেকেন্ডারি দিলে সেকেন্ডারি, সাকসেস দিলে সাকসেস। তো আমরা যদি দেখি, এই যে প্রাইমারি, এটা সেকেন্ডারি কালার, এটা সাকসেস কালার, এটা ইনফো কালার, এটা ওয়ার্নিং কালার, এটা ডেঞ্জার, এটা লাইট, এটা ডার্ক, এটা হোয়াইট। এখন আমি বর্ডারে যদি এরকম গোল করতে চাই, রাউন্ড দিতে চাই,
বর্ডারের কোণাগুলোকে রাউন্ডেড করতে চাই, তাহলে এখানে আরেকটা ক্লাস ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে বর্ডার নিলাম, আগে বর্ডার নিতে হবে, দেন বলতে হবে রাউন্ডেড, রাউন্ড রাউন্ড এই কথাটা বলতে হবে। তাহলে কি হবে, ওই বর্ডারটা আমরা যে বর্ডারটা নিলাম তার বর্ডারটা কি হবে, রাউন্ড হয়ে যাবে। এখন রাউন্ড শুধুমাত্র টপে করতে চাচ্ছি, তাহলে শুধুমাত্র টপে রাউন্ড হবে, এই পার্শ্বে এবং এই পার্শ্বে, উপরের দুই অংশে কি হবে, রাউন্ড হবে। তারপরে বটম করলে শুধু বটমে হবে, উপরে হবে না। আবার যদি লেফট সাইডে করতে চাই, এই যে রাইট সাইডে করতে চাই, রাউন্ড রাইট, শুধু রাইট হবে, এই পাশে হবে না। আবার যদি লেফটে করতে চাই তাহলে রাউন্ড লেফট। আর সার্কেল তৈরি করতে যদি চাই এরকম গোল, তাহলে বলতে হবে রাউন্ড সার্কেল, তাহলে সার্কেল তৈরি হয়ে যাবে। আর আমি যদি রাউন্ড একান্তই না দিতে চাই তাহলে তো নর্মাল বর্ডার দিলেই হয়ে যাচ্ছে। তাছাড়াও যদি রাউন্ড হয়ে থাকে আর সেটাতে যদি দিতে চান না চাই তাহলে রাউন্ড 0 করতে হবে, তাহলে রাউন্ড 0 হয়ে যাবে। আমরা এই ক্লাস কয়টা বুঝতে পারছি? হ্যালো, নেট নাই। রাউন্ড দিলে চতুর্দিকে। এখন রাউন্ড স্পেসিফিক যদি করতে চাই, রাউন্ড টপে হবে, তাহলে রাউন্ড টপ দিলে এই যে দুইটা কর্নারে রাউন্ড হবে। যদি বটমে দিতে চাই, এই যে রাউন্ড বটম, তাহলে এই দুইটা বটমে হয়ে গেছে। রাউন্ড যদি রাইটে করতে চাই, রাউন্ড রাইট লিখতে হবে, তাহলে এই দুইটা হবে। তারপরে রাউন্ড যদি আমরা লেফটে করতে চাই, লেফট। সার্কেল যদি তৈরি করতে চাই তাহলে রাউন্ড সার্কেল, ঠিক আছে। আর রাউন্ড যদি আমরা 0 রাখতে চাই তাহলে রাউন্ড 0 করে দিলেই কোনো রাউন্ড হবে না। এই ক্লাসগুলো কি আমরা বুঝতে পারছি? স্যার ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার MB2 এর কি বোঝাচ্ছে? হোয়াট ইজ দিস? আর বি, আমার ভিডিও দেখছো? হ্যাঁ স্যার, দেখছো শিওর? হ্যাঁ স্যার নো, দেখো নি? দেখছি স্যার। হুম, প্রশ্নই ওঠে না, তুমি দেখো নি আমার ভিডিও? দিনের ভিডিও স্যার আমি দেখছি। এমবিপি নিয়ে আলোচনা হয় নাই? হ্যালো, কেউ একজন বলো। স্যার এমবিপি আলোচনা হয় নাই? জি আলোচনা হয়েছিল। আরাফাত সরকার, ভিডিও দেখছো আমার? কতদিন ক্লাসে কে গেছিলা? জি স্যার আমি ছিলাম। হয় নাই আলোচনা? এমবিপি কি আলোচনা জি স্যার, হয়েছিল স্যার, আলোচনা ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারো নাই নাকি এমপি দিয়ে? জি স্যার জানি তো ওগুলা। তুমি ক্লাস করো না ইব্রাহিম গতদিন, ভিডিওটা দেখোনি, এটা করলে হবে না। স্যার ভিডিওটা দেখছি আমি স্যার। তাহলে এম কি পি কি বুঝো নাই? স্যার ওটা আমি পাই কিন্তু বিজি পাইছি, তারপর X1 এগুলো সেকেন্ডে এগুলো দেখছি তো স্যার। আমি বিজি দেখাইছি। এমডিপি ফার্স্টেই বুঝাইছিলাম স্যার, ক্লাসে প্রথমের দিকেই ছিল। হ্যাঁ, তুমি ক্লাস আরেকবার করো, ভিডিওটা আচ্ছা স্যার। না বুঝলে সেটা কথা, কিন্তু না দেখে যদি কেউ বলে আমি সেটা মেনে নিতে পারি না, মেনে নিব না, স্বাভাবিক। বুঝতেছ না, আমি বারবার বুঝাবো, নো প্রবলেম। আচ্ছা, এগুলো তাহলে হয়ে গেল। ব্রেকিং নাই, পরে দেখবো আমরা ব্রেক পয়েন্ট। মিডিয়া কি আমরা দেখে নিই আগে। এটাকে মিডিয়া বলা হচ্ছে, যে মিডিয়াগুলোর অবশ্যই একটা ইমেজ থাকবে, তারপরে টাইটেল থাকবে এবং এর ডেসক্রিপশন থাকবে। এইটা
আমাদের ওয়েবসাইটে প্রয়োজন হয়। তারপরে মিডিয়ার ভিতরে মিডিয়া, সাব মিডিয়া, যখন আমরা নিউজ কোনো ওয়েবসাইট তৈরি করব নিউজ রিলেটেড, তখন আমাদের এই প্রয়োজন হবে। তো এইটা আমাদেরকে জানতে হবে মিডিয়াটা কিভাবে ইউজ করব। আমরা এই মিডিয়া তৈরি করতে অনেকগুলো সিএসএস কোডিং করতে হবে, বাট মিডিয়া ক্লাসগুলো যদি আমরা ইউজ করি তাহলে খুব সহজেই মিডিয়া আমরা তৈরি করতে পারবো। তাহলে মিডিয়া আমরা কিভাবে তৈরি করব, মিডিয়ার জন্য কি ক্লাস নিতে হবে। মিডিয়ার জন্য ফার্স্ট একটা ডিভ নিতে হবে, নেওয়ার পরে সেই ডিভের মধ্যে একটা কি ক্লাস ঘোষণা করতে হবে মিডিয়া, ঠিক আছে। তারপরে ইমেজ দিতে হবে, যেহেতু মিডিয়ার একটা ইমেজ দিতে হবে, তাহলে ইমেজ লিখলাম, ইমেজের ভিতরে একটা ক্লাস ঘোষণা করব mr3। mr মানে হচ্ছে মার্জিন রাইট, 3% থাকবে, এমটি মানে উপরে 3 থাকবে, এটা মার্জিন। mr মানে মার্জিন রাইট, এমটি মানে মার্জিন টপ। এবং এই ইমেজটা কোথায় থেকে পাবো, ইমেজটা দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশন তৈরি করার জন্য এরকমভাবে আরেকটা ডিভ নিতে হবে, ওই ডিভের চাইল্ড হিসেবে আরেকটা ডিভ নিতে হবে। এই ডিভের মধ্যে বলতে হবে কি মিডিয়া বডি, মিডিয়া বডি, এবং এর ভিতরে যে কন্টেন্টগুলো দিব সেই কন্টেন্টগুলো তার বডি আকারে শো করবে। যেমন মিডিয়া বডির প্রথমেই একটা টাইটেল থাকতে পারে, তো আমরা H5 এর মধ্যে লিখে দিলাম মিডিয়া হেডিং, দেন কি থাকবে, ডেসক্রিপশনটা কী হবে, এভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো। এটা হচ্ছে মিডিয়া, অনলি সিঙ্গেল মিডিয়া। যদি মিডিয়ার ভিতরে কোনো আরেকটা চাইল্ড মিডিয়া নিতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে তো মিডিয়ার জন্য মিডিয়া একটা নিতেই হবে, মিডিয়া নিলাম, নেওয়ার পরে ওই মিডিয়ারও ইমেজ দিতে চাচ্ছি, ইমেজ দিলাম, তারপরে বডি। এই বডিটা শেষ না করে এই বডির মধ্যে যা দিব দিলাম, তারপরে আরেকটা ডিভ নিতে হবে আবার মিডিয়ার জন্য, আবার ওই মিডিয়াই দিলাম, তারপরে মিডিয়া বডি। এইভাবে একটা মিডিয়ার ভিতর আর একটা মিডিয়া আমরা ইনক্লুড করতে পারি। তারপরে কি এইরকমই মিডিয়াই। এখন লিস্ট মিডিয়া যদি আমরা তৈরি করতে চাই, লিস্টিং আকারে মিডিয়া তৈরি করতে চাই, তাহলে এটা দেখি। তারপরে এই মিডিয়াগুলোর অ্যালাইনমেন্ট আছে, কোথায় থাকবে, অ্যালাইনমেন্ট ওইভাবে ডিফাইন করে দেওয়া লাগে না, কারণ আমরা অ্যালাইন জানি। তারপরে স্পেসিফিক যদি অ্যালাইন দিতে চাইছি, অ্যালাইন সেলফ ইন্ট থেকে শুরু হবে বা চলে যাবে। এখন লিস্ট তৈরি করতে চাইলেই আমরা জানি ইউএল এলআই। আচ্ছা, আমরা হলো লিস্টের বিষয়টা পরে দেখি, কারণ আমরা লিস্ট গ্রুপটা এখনো ইউজ করি নাই, লিস্ট গ্রুপ ইউজ করি নাই। লিস্ট তো দেখান, লিস্ট গ্রুপ এটার প্রয়োজন নাই। আচ্ছা, লিস্ট তৈরি করার জন্য ইউএল লাগে, ইউএল এর মধ্যে একটা ক্লাস ঘোষণা করতে হয় লিস্ট আনস্টাইল, মানে লিস্টের যে ডট ডট থাকবে সেটা থাকবে না, থাকবে সেগুলো থাকবে না। এটা লিস্ট স্টাইল। এখন প্রত্যেকটা মিডিয়া লিস্ট ওয়াইজ সাজানোর জন্য কি করতে হবে, ডিভ না নিয়ে এলআই নিব, আর প্রত্যেকটা এলআইয়ের কি দিব, যেহেতু মিডিয়া রাখবো লিস্ট আকারে সেহেতু এলআইয়ের মধ্যে মিডিয়া ক্লাসটা ইউজ করে দিলাম। দেন এর ভিতরে ডিভ নেওয়ার জন্য, মিডিয়ার বডি নেওয়ার জন্য আমরা ডিভ আকারে নিতে পারি। এটাই হচ্ছে লিস্ট আকারে মিডিয়া প্রেজেন্ট করার উপায়। তাহলে মিডিয়া তৈরি করার জন্য লিস্ট আকারে ইউএল নিতে হবে, আমরা জানি ইউএল এর মাধ্যমে লিস্টটা প্রকাশ করা হয়, এজন্য ইউএল। দেন ইউএল এর ভিতরে যে একটা ডিফল্ট স্টাইল থাকে ইউএল এর জন্য, মার্জিন থাকে, প্যাডিং থাকে, স্টাইল থাকে, তো এগুলো রিমুভ করার জন্য একটা ক্লাস ইউজ করি আমরা, সেটা দেখছি গতদিন, যে আনস্টাইলড, লিস্ট আনস্টাইল দিলে কী হয়ে যাবে, এর যে ডিফল্ট স্টাইলগুলো সেগুলো চলে যাবে। দেন মিডিয়া তৈরি করার জন্য এলআই নিতে হবে, এলআইয়ের ভিতরে একটা মিডিয়া ক্লাস ইউজ করতে হয়, তাহলে মিডিয়া তৈরি হয়ে গেল। এখন মিডিয়া কন্টেন্ট দেওয়ার জন্য ডিফল্টভাবে আমরা একটা ইমেজ নিতে চাই, তাহলে ইমেজটা উপরেই দিব, এবং বডির ভিতরে লেখা দেওয়ার জন্য কি করব, বডি নামে একটা মিডিয়া বডি নামে একটা ক্লাস ঘোষণা করে দেব।
এইভাবে সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা একটা একটা করে তৈরি করি তাহলে লিস্ট তৈরি হবে হুবহু এইরকম। এটা হচ্ছে মিডিয়া। আচ্ছা, এরকম ভাবে যদি আমরা কখনো তৈরি করতে চাই, অনেক সময় দেখা যায় যে পেজ লোড হচ্ছে না, নেটওয়ার্ক রিলেটেড হোক, আমার সাইট রিলেটেড হোক, তাহলে আমাদের এইরকম একটা পেজ তৈরি করে বলে দিতে হবে যে এই পেজে কাজ চলতেছে, এখন দেখা যাবে না। এরকম তৈরি করার জন্য এটাকে জাম্বটম বলা হয়। ওয়ার্কিং প্রসেস আছে। তো এটা কিভাবে আমরা করব? এই স্টাইলটা করার জন্য এটা অনেক ক্ষেত্রে লাগে, এটা প্যানেল হিসেবে ব্যবহার করা যায়। প্যানেলটা কি আমি দেখাবো। আচ্ছা, জাম্বট্রন এটা নিতে হবে। যেমন মিডিয়া তৈরি করার জন্য মিডিয়া নিয়েছিলাম, তারপরে এর অ্যালাইন, যেহেতু লেখার অ্যালাইনগুলো সব সেন্টারে থাকবে এই জন্য টেক্সট সেন্টার ইউজ করলাম। তারপরে এই লেখাটা অনেক বড় আকারে থাকবে, যেটা H1-তে সম্ভব না এত বড় লেখা নিয়ে আসা। এই জন্য এখানে ডিফল্ট কি ব্যবহার করছি, ডিসপ্লে 4। এটা দিতেই হবে এমনটা নয়, এখানে আমরা H1 রেখেও কাজ করতে পারবো। H1 লেখা এই যে এটা রেখেও আমরা কাজ করতে পারবো। তো আরও বড় করে দিতে চাচ্ছি, এই জন্য ডিসপ্লে 4। তারপরে কিছু নেই, আমাদের টার্গেট করতে হবে শুধু এই ক্লাসটা ইনক্লুড করতে হবে, আর কোনো কিছু দেখতে হবে এর ভিতরে যেটা দেবো সেটাই। এই যে বাইরে একটা গেট আপ নিয়ে কী হয়েছে সেটা এই লেখাগুলো বা কন্টেন্টগুলো শো করছে। এইখানে একটা কি দিছে, হরিজন্টাল রো দিছে। হরিজন্টাল রো সম্পর্কে আমরা জানি যে এই চার্ট দিলে এরকম হরিজন্টাল রো তৈরি হয়ে যায়। স্যার এটা যখন আমরা ছোট করব তখন কেমন হবে? কোন ছোট? রেসপন্সিভ করার জন্য তো অটোমেটিক রেসপন্সিভ। এটা রেসপন্সিভ করার জন্য কিছু করতে হবে না, এই যে রেসপন্সিভ, ঠিক আছে? এই জন্য তো আমরা বুস্টআপ ইউজ করতেছি, রেসপন্সিভের ঝামেলাই নাই। যে কন্টেন্টগুলো ইউজ করব সেগুলো অটোমেটিক সব রেসপন্সিভ হয়ে যায়। বাট আমরা যদি নিজে কোডিং করে উইদাউট বুস্টআপ, সেগুলো ছোট হলে কী হবে, বড় হলে কী হবে, এই জিনিসগুলো বলতে হবে। বাট আমরা যদি বুস্টআপের কোনো কন্টেন্ট ইউজ করি, কোনো ক্লাস ইউজ করি, সেগুলো সব ডিফল্টভাবে কী করা থাকে, রেসপন্সিভ করা থাকে। স্যার বুস্টআপ একটা ফ্রেমওয়ার্ক স্যার, এখানে আমাদের সবকিছু সাজানো আছে, শুধু আমাদের কন্টেন্টগুলো দিলে সেগুলো কাজ করে। তো এইভাবে আমরা কি তৈরি করতে পারবো, জাম্বটন এটা তৈরি করতে পারবো। এটা লাগে, আমি দেখে দিব। ইউজ করে দেখাবো এটা কখন লাগে, কোথায় লাগে। বাটন, আমরা বিভিন্ন রকমের বাটন তৈরি করতে যে বাটনগুলো তৈরি করি, সেই বাটনগুলো রেসপন্সিভ না। আমরা যদি রেসপন্সিভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এই বাটন ক্লাসগুলো ইউজ করতে হবে। বাটন নেওয়ার জন্য আমরা BTN ইউজ করব, এটাও গতদিন একটু দেখাইছিলাম। তারপরে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য এখানে BG ইউজ করব না, এখানে BTN ইউজ করব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে এবং সাথে সাথে তার ফন্টের কালারটাও অটোমেটিক নেবে। বাট স্পেসিফিকভাবে যদি BG ইউজ করি তাহলে শুধুমাত্র BG কালারটা নয়, ব্যাকগ্রাউন্ড কালারটা নেবে, কিন্তু এর ভিতরের লেখা বা কন্টেন্টের লেখার কালার নিবে না। আর BTN যদি ইউজ করি তাহলে এর লেখা এবং ব্যাকগ্রাউন্ড কালার উভয়ই অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটাকে যদি আমরা প্রিভিউ করি, এই যে অনেক রকমের বাটন এখানে দেখানো হয়েছে, এখান থেকে শুরু এতগুলো বাটন দেখানো হয়েছে। এই স্টাইলটা নিতে চাইলে অবশ্যই কি BTN, দেন BTN এর ব্যাকগ্রাউন্ড কালার জন্য দিতে হবে প্রাইমারি। এটা সেকেন্ডারি কালার নিলে এরকম হবে, সাকসেস নিলে এরকম হবে, ইনফো নিলে এই কালার হবে, ওয়ার্নিং নিলে এই কালার, ডেঞ্জার নিলে এরকম কালার, লাইট নিলে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, ডিফল্টভাবে একটু হালকা, ডার্ক নিলে পুরো কালোর মতো, আর লিঙ্ক নিলে শুধু তার ব্যাকগ্রাউন্ড না। অনেক সময় লিঙ্ক আমাদের প্রয়োজন হয়,
এক পেজ থেকে অন্য পেজ, বা ফেসবুকের লিঙ্ক, টুইটার লিঙ্ক, এইরকম সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়ার জন্য লিঙ্ক প্রয়োজন হয়। সেক্ষেত্রে শুধু লিঙ্ক নামে আমরা ক্লাস ইউজ করব। কি বিটিএন অবশ্যই দিতে হবে, তারপরে বিটিএন এই স্টাইলগুলো দিতে হবে, বিটিএন লিঙ্ক, ডার্ক, লাইট, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, সাকসেস, সেকেন্ডারি, প্রাইমারি। এখন আরো স্টাইল আছে। স্যার আমরা যদি বাটনের অন্য কালার দিতে চাই তাহলে কি ম্যানুয়াল ভাবে সিলেক্ট করা কাস্টম লাগবে? ভাবে দিতে হবে, কাস্টম ভাবে দিতে হবে, আমি সেটাও দেখাবো কিভাবে কাস্টম কালার করব। ঠিক আছে, কালারটাকেও হ্যাঁ, কালারগুলো সফট করার জন্য কি করতে হবে? এখানে যা কালার আছে এই কয়টা কালারের বাইরে আমরা ইউজ করতে পারবো, এগুলোকে সফট টপ কিছুই করতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ, এগুলোর আমরা যদি অপাসিটি কমে দেই সফট করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নিয়ম না, এগুলোকে কাস্টম করতে হবে আমার ওয়েবসাইটের লুকিং অনুযায়ী, আমার ওয়েবসাইটের কালার অনুযায়ী আমাকে কালার বাটনগুলো ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমার যদি না মিলে অবশ্যই কাস্টম করতে হবে। ক্লিয়ার? স্যার নয়েজ আসতেছে। আচ্ছা, আমরা যদি এরকম বাটন নিতে চাই যে প্রথমে ব্যাকগ্রাউন্ড থাকবে না, মাউস হোভার করলে বাটন চলে আসবে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, প্রথমে শুধুমাত্র কি থাকবে, চতুর্দিকে একটা বর্ডার থাকবে। এরকম বাটন তৈরি করতে চাইলে এই যে এরকম বলতে হবে বিটিএন আউটলাইন, এই কথাটা লিখতে হবে। তারপরে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারি, বিটিএন প্রাইমারি, বিটিএন সেকেন্ডারি, বিটিএন আউটলাইনস, সাকসেস, আউটলাইন, ইনফো, আউটলাইন, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক। যদি আমরা কি চাই যে প্রথমে তার ব্যাকগ্রাউন্ড থাকবে না, মাউস হোভার করলে ব্যাকগ্রাউন্ড আসবে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো বিটিএন আউটলাইন, দেন তার কালার, কোন কালারটা আমি নিতে যাচ্ছি। তারপরে আর কি আছে, আচ্ছা, এই স্টাইল যদি নিতে চাই, লার্জ বাটন, বড় বাটন যদি নিতে চাই, তাহলে কি করতে হবে, এই যে বিটিএন দিতে হবে, তারপরে তার কালার নেওয়ার জন্য বিটিএন প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, ইনফো, সাকসেস, ডেঞ্জার, যেটাই হোক আমরা নিতে পারি। তারপর কথাটা লিখতে হবে বিটিএন এলজিতে আমরা জানি লার্জ, এলজিতে লার্জ। আর স্মল নিতে চাইলে আমরা দিতে পারি কি এসএম। বাটনের ভিতরে আইকন কিভাবে ইউজ করে আমরা দেখছি, এই যে বাটনের ভিতরে আইকন দিলাম, ফাফা, ইউজার, যে কোনো আইকন দিলাম, তারপরে কি একটা লেখা দিলাম, তারপরে কি বিটিএন ক্লাস, বিটিএন সাকসেস। ছোট নিতে চাইলে কি এক্সট্রা একটা ক্লাস ইউজ করতে হয়, বিটিএন এসএম মানে স্মল। এই দুটা কোয়ালিটি আছে বাটনের। আরেকটা আছে বিটিএন ডার্ক, বিটিএন ব্লক, বিটিএন ব্লক। এই যে ব্লক করলে কি হবে, ফুল উইড নিয়ে নেবে, আমরা উইড 100% দিতে হবে না, শুধু ব্লক ইউজ করলে হবে, বিটিএন ব্লক। তাহলে ফুল 100% এই ওয়েবসাইটের যতটুকু জায়গা দরকার আছে ততটুকু জায়গায় ফিল হয়ে যাবে, ফুল ফিল হয়ে যাবে ওই বাটন। আচ্ছা, তারপরে বিটিএন প্রাইমারি, এগুলো তো দেখলামই। অ্যাক্টিভ ক্লাসটা যদি আমরা ইউজ করি কখনো, তাহলে কি হবে, যে অ্যাক্টিভ এর মতো এই কালারটাই, এই কালারের 4টা বাটন তৈরি করলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি কখনো অ্যাক্টিভ করার প্রয়োজন হয়, জাস্ট এখানে একটা ক্লাস ইউজ করবো অ্যাক্টিভ, বিটিএন প্রাইমারি, 4টাই প্রাইমারি নিচ্ছি, কিন্তু অ্যাক্টিভের মাধ্যমে সেটাকে অ্যাক্টিভ বা হাইলাইট করে দেখানো হচ্ছে। আবার কখনো কি সেটা ডিঅ্যাক্টিভ দেখার প্রয়োজন হতে পারে, তাহলে আমরা এই যে ডিঅ্যাক্টিভ নিয়ে গেলে মাউসের আইকনটাও চেঞ্জ হচ্ছে, এটা অ্যাক্টিভ, এই জন্য মাউস হাত দেখাচ্ছে, এটাও অ্যাক্টিভ। বা এটা অ্যাক্টিভ কিন্তু ক্লিক করলে কাজ হবে, বাট এটা ক্লিক করাই আছে, বা এটা অ্যাকশনালি হয়ে আছে, এটা বোঝাতে চাইলে অ্যাক্টিভ নামে ক্লিক ক্লাস ইউজ করতে হবে। যদি ডিঅ্যাক্টিভ বোঝায় বা ডিজেবল,
এই বাটনটা দেখা যাচ্ছে কিন্তু কাজ করবে না এখন কোনো কিছু। যেমন আমরা যখন শেয়ার স্ক্রিন করি তখন কি ওই ইমেজটা না ক্লিক করা পর্যন্ত নিচে একটা শেয়ার বাটন আছে, এই বাটনটা অ্যাক্টিভ হয় না, ডিসেবল থাকে, ক্লিকও করা যায় না। তো এরকম নর্মালি ডিসেবল রাখবো, তারপরে কি ওই ইমেজে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে। এরকম কাজের জন্য এগুলো ইউজ করা হয়। তাহলে অ্যাক্টিভ বুঝাতে অ্যাক্টিভ নামে ক্লাস ইউজ করতে হয়, ডিসেবল মানে ডিসেবল। আর টুগল মানে উভয়, একটা কাজ দিয়ে মনে করো যে দরজা বন্ধ করলাম, আবার ওই বাটনে ক্লিক করলে দরজা খুললাম, আবার ক্লিক করলাম দরজা ওপেন হলো, আবার ক্লিক করলাম দরজা ক্লোজ হয়ে গেল। এই যে একই মাধ্যমে একটি বাটনের মাধ্যমে উভয় কাজ চাচ্ছি, সেক্ষেত্রে টুগল স্টেট নামে একটা ক্লাস আছে টুগল, সেটার জন্য আবার একটা অ্যাট্রিবিউট বসাতে হয়, কি ডাটা টুগল, এই অ্যাট্রিবিউটটা বসাতে হবে। এর জন্য কোনো ক্লাস ইউজ করা হবে না, ডাটা টুগল নামে এই কথাটা লিখতে হবে ওই বাটনের ভিতরে, যেটাকে আমরা টুগলে ইউজ করতে চাচ্ছি। যে একটা অনেক সময় আমরা দেখি যে মেনুগুলো ছোট হয়ে গেলে, মেনুগুলো যখন ছোট হয়ে যায় বা ছোট স্ক্রিনে যায়, তখন একটা 3টা লাইনের দাগ দাগ চিহ্ন একটা বাটন আসে, ওইখানে ক্লিক করলে মেনুটা ওপেন হয়, আবার ক্লিক করলে ক্লোজ হয়ে যায়। এই যে একটা বাটনের মাধ্যমে দুইটা কাজ করে নিচ্ছি, তখন এটা ইউজ করতে হয় ডাটা টুগল। এটা কি বুঝতে পারছি ডাটা টুগল? জি স্যার। ওকে, ডাটা টুগল নিয়ে আর অনেক কাজ আছে, আমরা দেখবো, সেগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হলো ডাটা টুগল। এখন বাটন গ্রুপ ব্যবহার যদি করতে চাই, অনেকগুলো বাটন নিয়ে একটা গ্রুপ যদি তৈরি করতে চাই, তাহলে তার লুকিংটা এরকম, এই যে এরকম প্রয়োজন হয় যে 3টা বাটন একসাথে রাখবো বা 4টা বাটন একসাথে রাখবো। এটা যদি করতে চাই তাহলে ইউজ করতে হয় কি, একটা ডিভ নিতে হবে, সেই ডিভের ক্লাস ইউজ করতে হবে বিটিএন গ্রুপ, দেন এর ভিতরে কি কি বাটন রাখবো সেই বাটনগুলো দিয়ে দিলাম, তাহলে একটা বাটন অফ গ্রুপ তৈরি হয়ে যাবে। তাহলে বাটন গ্রুপ তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা এরকমই করতে চাই 1 2 3, আমরা দেখি পেজিগনেশন, এটাকে পেজিনেশন বলা হয়। তাছাড়াও এক্সট্রা পেজিনেশন পাওয়া যায়। আমি কিছু সার্চ দিলাম নিচে, এই যে এখানে ইন্ডিয়া সার্চ দিলাম, অনেক রেজাল্ট আসছে। নিচে আবার দেখলে দেখা যায় কি 1 2 3 4 5 এতগুলো পেজ আছে। তার মানে ইন্ডিয়া সম্পর্কে হিউজ পরিমাণ রিসোর্স এই গুগলের কাছে আছে। তো এত রিসোর্স বা এত ইনফরমেশনগুলো একটা পেজে ভিউ করা সম্ভব হয় না। যাইতো কিন্তু অনেক বড় হতো, ধীরে ধীরে এইভাবে যাইতে যাতে মানুষ বা ইউজার বোরিং হয়ে যেত, বোরিং ফিল করতো। এই জন্য কী করছে, এই ইনফরমেশনগুলো ভাগ করে করে পেজে তৈরি করছে, একটা পেজে এক এক রকম ইনফরমেশন রাখছে। এরকম কাজ করার জন্য বাটন নিয়ে যদি আমরা কাজ করি মূলত, তাহলে আমাদেরকে এই স্টাইলে তৈরি করতে হবে। এই স্টাইল তৈরি করার জন্য কি ব্যবহার করছে, যে বাটন টুল বার হিসাবে ইউজ করা হয়েছে বিটিএন হাইপেন টুল বার। দেওয়ার পরে কতগুলো আমরা বাটন নেব, তারপর গ্রুপ ওয়াইজ ভাগ করে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা জানি বিটিএন গ্রুপ ইউজ করতে হয়। তার ভিতরে বাটন কি কি বাটন আমরা রাখতেছি 1 2 3 4 5। যদি 2টা গ্রুপ একটা টুলবারের ভিতরে ঢুকাতে চাই, তাহলে এরকম 2টা গ্রুপ দিয়ে দিলাম, বা 3টা বা 4টা, যতগুলো লাগবে দিয়ে দিলাম। ঠিক আছে। আবার বাটনগুলোকে যদি আমরা কখনো ভার্টিক্যাল করতে চাই, নর্মাল বাটন ইউজ করলে কি হয়, এটা হরিজন্টাল হয়, মানে একটা রোয়ের মতো হয়, এরকম করে এক লাইনের মধ্যে সব থাকে। আমরা যদি ভার্টিক্যালি তৈরি করতে চাই, তাহলে ইউজ করতে হবে কি, ইউজ করতে হবে যে বিটিএন গ্রুপ ভার্টিক্যাল। গ্রুপগুলো মূলত হরিজন্টাল থাকে, এটাকে ভার্টিক্যালি কনভার্ট করার জন্য বিটিএন গ্রুপ ভার্টিক্যাল। বুঝতে পারছি তো নাকি?
জি স্যার। আবার যদি আমরা ড্রপ ডাউন বাটন তৈরি করি, এরকম তৈরি করতে চাই যে একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে ড্রপ ডাউন হবে, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু ট্রুগলই কাজ করতেছে। ট্রুগল হচ্ছে না, ক্লিক করলে একবার অন হচ্ছে, আবার ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে। এটা ড্রপ ডাউন বাটন বলা হয়। ড্রপ ডাউন বাটন তৈরি করার জন্য যে একটা ডিভ নিতে হবে, আর ওই ডিভের মধ্যে একটা ক্লাস ঘোষণা করতে হবে ড্রপ ডাউন, ঠিক আছে? তারপরে যে বাটনটা অ্যাক্টিভ থাকবে বা ক্লিক করলে ড্রপ ডাউন আইটেমগুলো বাড়াবে, এরকম একটা বাটন নিতে হবে। নিয়ে বাটনের মাঝখানে আমরা লিখে দিলাম, মানে দুইটা ট্যাগ, বাটন ওপেন এবং ক্লোজ, এই দুইটা ট্যাগের ভিতরে আমরা লিখে দিলাম মাই ড্রপ ডাউন, বা এখানে আমাদের যেটা প্রয়োজন হবে টেক্সট শো করার সেটা লিখে দেব। তারপরে কি কি ইউজ করতে হবে, বাটন বিটিএন তো নিতে হবে, ডেঞ্জার, কোন স্টাইল, ডেঞ্জার স্টাইলে নিলাম। তারপরে এখানে ড্রপ ডাউন ট্রুগল, এটা অবশ্যই ড্রপ ডাউন ট্রুগল হবে, এই জন্য এরও একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম। টাইপ বাটন, এই যে ডাটা ট্রুগল ইউজ করতে হয়। ডাটা ট্রুগলটা কি, ড্রপ ডাউন করবে, একবার নিচে একবার ওপেন একবার ক্লোজ করবে, এই জন্য ডাটা ট্রুগল ড্রপ ডাউন। তারপরে এর আইটেমগুলো কি, ড্রপ ডাউনের আইটেমগুলো কি হবে, তাই এখানে ক্লাস আরেকটা ডিভ নিয়ে বলা হচ্ছে যে ড্রপ ডাউন মেনু, এই ক্লাসটি ইউজ করতে হবে। তারপরে এর ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো ড্রপ ডাউন আইটেম নিয়ে নে কি কি আইটেমগুলো ইনসার্ট করতে চাচ্ছে বা দিতে চাচ্ছে সেগুলো লিখতে হবে, তাহলে এরকম ড্রপ ডাউন বাটন তৈরি হবে। ঠিক আছে? আবার মাই বাটন দুইটা যদি নিতে চাই, একটা ড্রপ ডাউন রাখলাম, একটা নর্মাল রাখলাম, আরেকটা এমনি নর্মাল রাখলাম, আরেকটা হলো ড্রপ ডাউন, আরেকটা ড্রপ ডাউন, এরকম যদি নিতে চাই, তাহলে এই যে বাটন গ্রুপ ইউজ করতে হবে। দেন প্রথম বাটনটা আমরা নর্মাল বাটন রাখলাম, এই যে তারপরের বাটনটাকে আমরা ড্রপ ডাউন করবো, এই জন্য ড্রপ ডাউনের সিস্টেমটা এখানে ইনসার্ট করলাম। ড্রপ ডাউন ইনসার্ট কি, ড্রপ ডাউন টুগল, এক্সট্রা এই ক্লাসটি ইউজ করতে হবে, দেন ডাটা টুগল ড্রপ ডাউন, অ্যান্ড এরপরে আমাকে ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য ড্রপ ডাউন মেনু, এবং এর ভিতরে আইটেম দেওয়ার জন্য ড্রপ ডাউন আইটেম লিখতে হবে। এগুলো বোঝা সহজ, কিন্তু এই ক্লাসগুলোর নাম মনে রাখা একটু টাফ, সেজন্য প্র্যাকটিস করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি? এখন খুব গুরুত্বপূর্ণ পার্টে যাব। এতটুকু তো ক্লিয়ার? সাইজিং হ্যাঁ স্যার। মিডিয়া অবজেক্ট দেখলাম, জাম্বরটন দেখলাম, বাটন দেখলাম, এখন ন্যাপবার। ন্যাপবার হচ্ছে মেনু বার। মেনু বার কিভাবে তৈরি করব? মেনু বারের সব ক্লাসগুলো মুখস্থ করা বা আয়ত্তে আনার দরকার নাই, আমাদের তো যেহেতু এই লিস্টটা আছে, মেনু বার তৈরি করার সময় শুধু লিস্টটা কপি করে নিয়ে যাব, বা এখান থেকে যে বাটন যে নেপবার প্রয়োজন হবে সেটার ইনফরমেশনগুলো কপি করে নিয়ে যাব। তবে আমরা একটু রিভিউ করে দেখি কেমন স্টাইল। এই যে নেপবারের স্টাইল, এটা একটা নেপবারের স্টাইল। একটা ইমেজ দিতে হয় নেপবারে, বা রাখলে ভালো, যদি দিতে চাই তাহলে এরকম একটা ইমেজ কিংবা যে কোনো লেখা দিতে পারবো, তারপরে এই যে মেনু তৈরি করতে পারবো। এটার আবার স্টাইল আছে, এটা ডার্ক, এটা লাইট, এটাও লাইট, এটাও লাইট। লাইটের ভিতরে নর্মাল আমরা এইভাবে মেনুটাও রাখতে চাই বা রাখতে পারি, আবার কি সার্চ বক্স বাটনও রাখতে পারবো, আবার ড্রপ ডাউন মেনুও তৈরি করতে পারবো। আবার এমনি নর্মাল ডার্ক, নর্মাল, এটা হলো প্রাইমারি, এটা সাকসেস স্টাইলগুলো, ব্যাকগ্রাউন্ড স্টাইল। নেপবার স্টিকি টপ, এটা সবসময় টপ স্টিকি, এই যে স্টিকি টপ হয়ে গেল। আমরা তো স্টিকি কোনো কন্টেন্ট বা কোনো ডিফকে স্টিকি করতেই পারি, তাই না? স্টিকি টপ নামে একটা ক্লাস ইউজ করে, সেটা তো দেখছি। তারপরে এরকম লিঙ্ক তৈরি করার জন্য, এরকম মেনু তৈরি করার জন্য ক্লাস ইউজ পাবো এখানে। তারপরে ভার্টিক্যালি তৈরি করার জন্য পাবো, তারপরে এরকম স্টাইল তৈরি করার জন্য পাবো। এই স্টাইলগুলো কিভাবে কি ক্লাস দিয়ে তৈরি করা হয় আমরা সেটা দেখব।
ন্যাপবার বুঝতে পারছি? মানে এরকম স্টাইলের ন্যাপবার হয়। এখন এই স্টাইলের ন্যাপবার তৈরি করতে চাইলে কি করতে হবে আমাকে, কি কি ক্লাস নিতে হবে, এটাই হলো ফ্যাক্ট। তাহলে আমরা একটু দেখি। প্রথম ন্যাপবার, এই ডার্ক, এই ন্যাপবার এটা রেসপন্সিভ না, তো এরকম তৈরি করতে চাইলে কি করতে হবে, এই যে এইটুকু কোড লিখতে হবে। কি যে ফার্স্ট টাইম একটা ন্যাপ নামে ক্লাস ডিভ ট্যাগ নিতে হবে। আমরা তো ন্যাপ ট্যাগ ইউজ করছি এর আগে, তাই না? জানি যে হলো একটা ন্যাপ বার তৈরি করার জন্য, ন্যাপ বার নেভিগেশন বার তৈরি করার জন্য লিখতে হবে ন্যাপ নামে একটা ট্যাগ। এখন যেহেতু ডিফল্ট ভাবে আমরা বুটস্ট্র্যাপের ন্যাপ বারটা নিতে চাচ্ছি, তাহলে এইখানে একটা ক্লাস ঘোষণা করতে হবে ন্যাপ বার। ন্যাপ বারের কিছু স্টাইল আছে। ন্যাপ বার এক্সপ্যান্ড এসএম, এসএম মানে কি স্মল, যে এটা দিলেই এই দুই সাইডে লেখা ভাগ হয়ে যাবে, এই পাশে লেখা এই পাশে ন্যাপ বারটা চলে যাবে, বা এটাকে বলা হয় ব্র্যান্ড। তারপরে হচ্ছে ন্যাপ বার ডার্ক। ন্যাপ বার ডার্ক স্টাইলটা আমরা দেখছি বাটনের বিভিন্ন স্টাইল আছে, বিটিএন, বিটিএন সাকসেস, প্রাইমারি, ইনফো, ডেঞ্জার, ঠিক এইভাবেও আছে। ন্যাপ বার ডার্ক, ন্যাপ বার লাইট, ন্যাপ বার সাকসেস, ন্যাপ বার ইনফো, এটা তার স্টাইল। তারপরে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ডার্ক কালার দিতে চাচ্ছি, এটা স্টাইল গেল। কালার দিতে চাইলে বিজি ডার্ক, আর এই পাশে MB3 মানে মার্জিন বটমে 3 হবে। এটা প্রথম ক্লাস দিতে হবে। তারপর একটা কি নিতে হবে, আচ্ছা এটা কন্টেইনার, এটা না নিলে হবে। কন্টেইনার কখন নেব এটা পরে আমরা আলোচনা করব। তার ভিতরের প্রথম লেখাটাই কি, যে লেখাটা আছে এটাকে বলা হয় ব্র্যান্ড। ব্র্যান্ডে লেখা দিতে চাইলে লেখা দিতে পারবো, ইমেজ দিতে চাইলে ইমেজ দিতে পারবো। তাহলে এখানে লেখা দেওয়া আছে, সেজন্য এই নামে একটা ট্যাগ নিয়ে এর একটা অতিরিক্ত ক্লাস ইউজ করা হচ্ছে ন্যাপ বার ব্র্যান্ড, ঠিক আছে? তারপর লেখাটা দিয়ে যাচ্ছে, সেই লেখাটা দেব। এখন ন্যাপ বার আইটেমগুলো তৈরি করার জন্য যে ULLI দিয়ে আমরা যেহেতু তৈরি করছি, এর আগে দেখছি, এর আগে আমরা কি ULLI দিয়ে তৈরি করছি, তাহলে এখানেও একটা UL নিতে হবে, তার ভিতরে LI নিতে হবে, তার ভিতরে A নিতে হবে। এখন UL এ কি ট্যাগ ক্লাস ইউজ করব, UL ইউজ করতে হবে ন্যাপ বার ন্যাপ, এই ক্লাসটা ইউজ করতে হবে। দেন LI এর ভিতরে আরেকটা ক্লাস ইউজ করতে হবে ন্যাপ আইটেম। LI এর ভিতরে যেহেতু A থাকে বা অ্যাঙ্কর ট্যাগ থাকে, ওই অ্যাঙ্কর ট্যাগে আবার বসাতে হবে কি ন্যাপ লিঙ্ক, ঠিক আছে? ন্যাপ মেনু তৈরি করার জন্য আমরা জানি UL LI A, এই তিনটা জিনিস লাগে। তাহলে UL এ বসাতে হবে ন্যাপ বার ন্যাপ, তারপরে LI গুলোতে বসাতে হবে ন্যাপ বার আইটেম, আর A গুলোতে বসাতে হবে ন্যাপ লিঙ্ক। তাহলে অটোমেটিক সব ডিজাইনগুলো চলে আসবে। এখন রেসপন্সিভ করতে যদি চাই, রেসপন্সিভটা কি একটু ফলো করি। এই যে যখন ছোট স্ক্রিনে চলে আসবে, আরো ছোট, যখন ছোট স্ক্রিনে চলে আসলো, এটা কিন্তু ভেঙে গেল, বা এই সাইডে লেখাগুলো গেল, এই সাইডে হচ্ছে আমাদের ইমেজ থাকবে বা লেখা থাকবে, সেটা হবে। কিন্তু আমি যদি এরকম না চাই, এরকম চাই, টোগল বাটন থাকবে, ক্লিক করব চলে আসবে, ক্লিক করব আবার বন্ধ হবে, এটা যদি চাই, তাহলে এটাকে দুইটা সিস্টেম কি, প্রথমে যখন এই ন্যাপ বারটা বড় থাকতেছে, ন্যাপ বারটা যখন বড় থাকতেছে তখন কিন্তু এই যে যেখানে সিম্বলটা যে দেখতে পাচ্ছি এটা থাকতেছে না, এটা থাকতেছে না, যখন বড় হচ্ছে এটা থাকতেছে না, এই যে বড় করলে থাকতেছে না। তাহলে ওইটাও নিতে হবে আমাদের মেনুর ভিতরে।
আমি তোমাদের ড্রপ ডাউন মেনু বার তৈরি করাই নাই, তাই না? ড্রপ ডাউন মেনু বার তৈরি করাইছি? না স্যার, ডক্টর মেন হয়নি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা দেখা উচিত। নাম্বার, আচ্ছা আজকে দেখব। তো এইটা করার জন্য তাহলে দুইটা জিনিস থাকতেছে, দেখো। প্রথমে যখন ছোট হচ্ছে নর্মালি এইভাবে থাকতেছে, ন্যাপবার এবং মেনুগুলো থাকতেছে, কিন্তু যখন ছোট হচ্ছে তখন ওই অতিরিক্ত আরেকটা জিনিস আসতেছে, যে এই সিম্বলটা আসতেছে, আর থাকতেছে কি লেখাটা থাকতেছে। এটা করার জন্য কি কি ক্লাস নিজে একটু দেখি। ন্যাপবার, ন্যাপবার এক্সপ্যান্ড এসএম, ন্যাপবার লাইট, স্টাইলটা লাইট, বিজিটাও লাইট কালার, এমবি3। এখন এখানে কি করতে হবে, প্রথমে একটা লেখা দিব, সেই লেখাটা বা ইমেজ দিব, সেটা এক সাইডে থাকবে। সেজন্য কি বলতে হবে, ন্যাপবার ব্র্যান্ড। এখন এখানে লেখা দিছি বলে লেখা আছে, আমরা এখানে ইমেজ দিতে চাইলে ইমেজ আসবে। তারপরে এই যে টুগল বাটনটা ক্লিক করলে বের হবে, ক্লিক করলে ঢুকে যাবে বা অফ হয়ে যাবে। এটা যদি করতে চাই তাহলে ওই এক্সট্রা একটা ওই যে টুগল বাটন যেটা আমরা দেখলাম সেই বাটনটা এখানে ইনসার্ট করতে হবে। তো এই বাটনটা দেওয়ার জন্য ন্যাপবার টুগল এখানে ইউজ করব। ক্লাসটা কি, ন্যাপবার টুগল। তার ভিতরে কি ডাটা টুগল কলাপস বের হবে এবং ক্লোজ হবে। তারপরে এইটার আরেকটা অ্যাট্রিবিউট বসাতে হবে, ডাটা টার্গেট, কাকে নিয়ে কাজ করবে, কে বেরোবে কে ঢুকবে, এই জন্য বলা হচ্ছে এখানে ডাটা টার্গেট। ডাটা টার্গেট কি, ন্যাপবার। এর ভিতরে যে ন্যাপবার ন্যাভ নামে যে ক্লাস থাকবে সেইটা হচ্ছে একটু বলে কাজ করবে, তাই বলা হচ্ছে। এখানে অতিরিক্ত একটা এই যে আইডি বসানো হয়েছে, ন্যাপবার ন্যাভ। এর আইডিটা কি, বা এর সিলেক্টর হচ্ছে আইডি, এই জন্য এখানে বলা হয়েছে হ্যাশ ন্যাপবার ন্যাভ। আচ্ছা, তার ভিতরে লেখাটা কি থাকবে, আইকন থাকবে। এই যে এটা একটা আইকন, এটা একটা আইকন, এই জন্য এই আইকনটা থাকবে কি, আইকনটা নেওয়ার জন্য ন্যাপবার টুগল আইকন নিলে অটোমেটিক এরকম আইকন চলে আসবে। আচ্ছা, এর ভিতরে আইটেমগুলো সিলেক্ট করার জন্য আরেকটা ডিভ নিতে হচ্ছে, কারণ এখানে টুগল থাকবে এই জন্য। তার ভিতরে আবার কলাপস নামে দিলাম, কারণ এই কলাপসটা যদি আমরা এখানে না দিই, এই বাটনটা যে ডাটা টুগল করতেছে, কাকে টুগল করবে সেটা এখানে টার্গেট যেমন ন্যাপবারকে নিয়ে করতেছে, এরকম টুগল কাকে করবে এটাও করার জন্য কি এখানে কলাপস নামে একটা ক্লাস দিছে, এই কলাপসটাকে নিয়ে কাজ করবে। তারপর ন্যাপবার কলাপস, এটা একটা কলাপস ওয়াইজ থাকবে, কারণ যখন ছোট হবে তখন আসবে, যখন বড় হবে তখন আসবে না। এরকম একটা সিস্টেম ডেভেলপ করার জন্য কলাপস, ন্যাপবার কলাপস এই ক্লাসগুলো ইউজ করা হয়। এখন ইউএল এলআই তৈরি করার জন্য তো আমরা জানি মেনু বার তৈরি করার জন্য ইউএল লাগে। ইউএল এ ন্যাপবার ন্যাভ লিখতে হবে, তারপরে এলআইতে লিখতে হবে ন্যাপবার আইটেম, তারপরে এ থাকবে, আর এতে ক্লাস ইউজ করতে হবে ন্যাভ লিঙ্ক। এইভাবে সব মেনুগুলো, ঠিক আছে। শুধুমাত্র আমরা বাটন তারপরে সার্চ ইউজ করতে হলে অতিরিক্ত একটা ফর্ম নিতে হয়, এই ফর্মের ক্লাস ঘোষণা করতে হয় ফর্ম ইনলাইন। ফর্ম ইনলাইন মানে একটা লাইনে চলে আসবে, এবং এখানে কি থাকবে, একটা টেক্সট থাকবে এবং একটা বাটন থাকবে। এই সার্চ করার জন্য একটা টেক্সট বক্স, একটা বাটন। এখানে একটা ফর্ম নিতে হয়, কারণ এগুলো ফর্মের এলিমেন্ট, এই জন্য ফর্ম নিলাম। কিন্তু ফর্মটার এলিমেন্টগুলো এক লাইনে ইনলাইন করে দিলাম, এই জন্য ফর্ম ইনলাইন ইউজ করলাম, ফর্ম ইনলাইন। তো এরকম ড্রপডাউন ব্যবহার করতে হলে ওই যে ড্রপডাউন বাটন তৈরি করলাম, ওই রকম স্টাইলে এখানে সব আছে। এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো, সবাই আমরা একটু দেখবো। তো এগুলো সব সহজ, এগুলো সব দেখলে আমরা বুঝতে পারবো। যেটা কঠিন আমি সেটা নিয়ে আলোচনা করি। ফর্মটাও দেখলে বুঝতে পারবো, ফর্ম নিলে কি ক্লাস ইউজ করতে হবে। আগে ফর্মটা ওপেন করি। এটা ফর্মের স্টাইলটা যদি এরকম করতে চাই, নেম
তারপরে কি ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম। আমাদের ফর্ম তৈরি করতে হবে, কারণ আমরা যখন ডেভেলপমেন্টের কাজ করব তখন এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। প্রত্যেকটা ডেভেলপমেন্টে এরকম ফর্ম থাকে, প্রত্যেকটা পেজে। আমি দেখাইছি এর জন্য যে আমরা যদি কোনো দেখাইছি না, আবার দেখাবো নাকি? দেখাইছি না ওই যে পঞ্চগড় কিংবা নীলফামারীতে আমি কি কি কাজ শিখাইছি, এগুলো দেখাইছি নাকি? ওইখানে প্রত্যেকটা ফর্মে প্রায় এই ইনপুট গ্রুপ বা এই ফর্মটা লাগবে। এই ফর্মটা কিভাবে করা যায়, কি কি ক্লাস ইউজ করতে হয়, সেগুলো এখানে ব্রিফ করা আছে। তো আমরা যদি দেখি তাহলে এরকম একটা ডিভ নিতে হবে। ডিভের মধ্যে ফর্ম গ্রুপ, এটা গ্রুপ আকারে কাজ করবে। এই জন্য কী কী থাকবে, লেভেল নাম থাকবে একটা, ওই নামটা দেওয়ার জন্য লেভেল থাকবে, আর ইনপুট কন্ট্রোল এই মেসেজ এই ক্লাসটা ইউজ করতে হবে। তাহলে এরকম সৌন্দর্য চলে আসবে। তাহলে এরকম গ্রুপ করার জন্য আমাদের অবশ্যই কি লাগবে, একটা ডিভ নিতে হবে। সেই ডিভে দিতে হবে ফর্ম গ্রুপ, এবং একটা লেভেল থাকবে লেখা, আর যে ইনপুটটা থাকবে সেই ইনপুটের ভিতরে একটা কি ক্লাস ইউজ করতে হবে, ফর্ম কন্ট্রোল, এটা ইউজ করতে হবে। বদরুদ্দিন ভাই, এত লেটে আসা যাবে না কিন্তু ক্লাসে, ঠিক আছে? নেক্সট টাইম থেকে একটু দ্রুত আসার ট্রাই করবেন। জি স্যার, সকালে কারেন্ট ছিল স্যার, এর জন্য। আচ্ছা, এখানে আবার লেখা আছে কি কি, যে উপরে একটা লেখা থাকবে, এই টেক বক্সটা একটু বড় হবে এবং নিচে ব্রিফ করা থাকবে। এটা কেন দিব, এই লেখাটা কেন দিব, এখানে ব্রিফ করা থাকবে। তো সেইটা করার জন্য কি করতে হয়, লেভেল নিয়ে বললাম, ইমেল অ্যাড্রেস, তারপরে ইনপুট বক্স নিলাম। এই যে এখানে ফর্ম কন্ট্রোল এক্সট্রা একটা ইউজ করতে হবে, লার্জ, তাহলে বড় হবে। তার নিচে একটা লেখা দিতে চাচ্ছি, এখানে টেক্সট মিউট, এবং এই লেখাটা কি, এই লেখাটা দিয়ে পাসওয়ার্ড নেওয়ার জন্য সেম লিখতে হবে, কিন্তু টাইপটা চেঞ্জ, আমরা এটা জানি। এখন এই যে জেন্ডার বা এই গ্রুপ করার জন্য এই অপশন তৈরি করার জন্য, সরি, এরকম অপশন তৈরি করার জন্য লিখতে হবে কি, জেন্ডার দিলাম, ফর্ম কন্ট্রোল দিতে হবে, তার ভিতরে সিলেক্টের ভিতরেও কিন্তু ফর্ম কন্ট্রোল দিতে হবে, তার ভিতরে অপশনগুলোতে কিছু দিতে হবে না। টেক্সট এরিয়া এভাবে ইউজ করবো, শুধু ফর্ম কন্ট্রোল। আমাদের ইনশিওর করতে হবে দুইটা জিনিস, একটা ডিভের ভিতরে ফর্ম গ্রুপ লিখতে হবে, আর একটা যে এলিমেন্টগুলো নিচ্ছি তার ভিতরে লিখতে হবে ফর্ম কন্ট্রোল, তাহলে চলে আসবে। সবটার ক্ষেত্রেই তাই, গ্রুপ এবং এই যে ফর্ম কন্ট্রোল। কিন্তু এটার স্টাইল একটু ভিন্ন, এই জন্য লিখতে হচ্ছে ফাইল, কারণ ফাইল এরকম ক্লিক করলে যেন ফাইলটা ওপেন হয়। তো এই জন্য স্টাইলটা ভিন্ন, তাই লিখতে হবে ফর্ম কন্ট্রোল ফাইল, আর কিছু লিখতে হবে না। তো এগুলো আমরা দেখলে বুঝতে পারবো সবাই। একটু এক কথায় এগুলো প্র্যাকটিস না করলে আমরা বুঝবো না, এগুলো প্র্যাকটিস করতে হবে। ইউজ উইদাউট আমি যতই বুঝে দিই না কেন, 1 মিনিট 2 মিনিটের জন্য মাথায় থাকবে, তারপরে হেরে যাবে। ইউজ প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা, এখন ক্লাস বিরতি দেই 20 মিনিট, 20 মিনিট পর সবাই আসো। মনে করো একটা ন্যাপ বার নিব, যেহেতু এই বক্সটা দেওয়া আছে বা এই ফাইলগুলো দেওয়া আছে, মনে করো এটা নিব প্রথম অবস্থায়। নিলা, নিয়ে তোমাদের এইটাতে দেখি কি অবস্থা। এটাতে মনে করো এই বাটনটা তুলে দিয়ে আমরা ন্যাপ বার এখানে বসাবো, ঠিক আছে? তাহলে কি করবা, যে বাটন হয়ে গেল, এই বাটনটা এখানে আমি ন্যাপ বারটা পেস্ট করে দিলাম। এই যে কন্ট্রোল সেভ, এখন দেখো আসে কিনা, আসছে, তাই না? ন্যাপ বারটা আসছে। এখন ন্যাপ বারের আইটেমগুলো যে কয়টা আছে এগুলো আরও লাগবে, আরও
ন্যাপবারে আইটেমগুলো লাগবে, এখানে বসাও কি কি লাগবে। এই এলআইটা শুধু কপি করতে হবে, ন্যাপবার আইটেম বাড়াতে শুধু এলআইটা লাগবে। তাহলে এটা ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে এখানে বসে দাও যেটা লাগবে। নিউজ আরও লাগবে, আরও দাও। পোর্টফোলিও আরেকটা লাগবে, না। টিম কন্ট্রোলার সেল, দেখো রিলোড দাও, এই যে চলে আসছে। এইভাবে যত খুশি তত নিতে পারো, যেটা ভালো লাগে, যে ন্যাপবারটা প্রয়োজন বা ভালো লাগে সেটাই তোমরা নিতে পারো। আমি কি বুঝাইতে পারছি? এভাবে আমাদেরকে ইউজ করতে হবে। এবং ন্যাপবারটা আমি ফিক্স স্টপ করতে চাচ্ছি, তাহলে কি করব? টোটাল ন্যাপবারে আমরা একটা ক্লাস ইউজ করব, কি ফিক্সড টপ। দেখো ফিক্সড টপ হয়ে গেছে, এই যে, ঠিক আছে। স্টিকি টপ করবা, রেখে দাও স্টিকি টপ কন্ট্রোলার সেল। এখন দেখো এটাও স্টিকি টপ করা আছে, তো এই জন্য। তাহলে আমি চাচ্ছি এটার উপরে এটা থাকবে, তাহলে এটার জেড ইন্ডেক্স বসাতে হবে। আচ্ছা, জেড ইন্ডেক্স এখন বসার দরকার নেই। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে ক্লাসগুলো মনে থাকবে। বুঝতে পারছো কি সবাই? আমাদের ওয়েবসাইটে একটা কার্ড প্রয়োজন বা মিডিয়া অবজেক্ট প্রয়োজন, মিডিয়া নাম মনে রাখতে হবে ধীরে ধীরে, কিন্তু প্রথম অবস্থায় এরকম না। পেস্ট করো, দেখো আগে সাজাও, একটা ওয়েবসাইট সাজানো শিখো। কপি পেস্ট করি, যেহেতু আমি দিছি হলো কপি পেস্ট করার জন্য। দেখো মিডিয়া অবজেক্ট চলে আসছে, এখানে তোমাদের মতো করে এখন বসাও। সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ডটা হচ্ছে খুব বেশি ব্যবহার করা হয়। কার্ড দেখো, এই যে কার্ডগুলো এরকম, কার্ড টাইটেল, সাবটাইটেল বা সাবটাইটেল, তারপরে ডেসক্রিপশন, বাটন থাকলে বাটন, এরকম লাগে, বেশি ইউজ করা হয়। কার্ডের স্টাইল, এখানে ইমেজও দিতে পারবা, তারপরে এরকম ট্যাব ইউজ করতে পারবা, ঠিক আছে। আমাদের লাগে এগুলো, কত রকমের কার্ড, বুঝছো। এই যে ইমেজ দিতে চাইলে যে ইমেজ, কার্ড টাইটেল, ডেসক্রিপশন, এরকম বসাতে পারো। তো এইগুলো দেখতে হবে আমাদেরকে, দেখে প্র্যাকটিস করতে হবে। আমার এটা লাগতেছে। সবার আগে গ্রিডটা বোঝা উচিত, আমরা একটু গ্রিড বুঝি। সবার আগে গ্রিড বুঝি, আমরা যেই সাইট তৈরি করি না কেন, গ্রিড ওয়াইজ আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে প্রেজেন্ট করব। মনে করো আমি এখানে একটা এপিটা রাখবো, এপিটা রাখবো, ওইটা চলে গেল। এখানে আমরা কিছু জিনিস রাখবো, ইমেজ রাখবো। তাহলে আমরা একটা কি করি, সেকশন তৈরি করি। সেকশনের নাম দিই আমরা হয়তো অ্যাবাউট, ক্লাস অ্যাবাউট। এখন এর ভিতরে অনেক কিছু থাকে। তো সবার আগে আমরা এই অ্যাবাউটের স্টাইলটা কি করি, ডট অ্যাবাউট কি করি, যে হলো প্যাডিং, উপরে নিচে 50 পিক্সেল স্ট্যান্ডার্ড করার জন্য এরকম করি কি না। ওভারফ্লো হিডেন দেই, টেক্সট অ্যালাইন সেন্টার দেই, এগুলো করি কি না। আমরা একটা ওয়েবসাইট দেখলাম, ম্যাক্সিমাম মূল ডিভগুলোতে বা সেকশনগুলোতে আমরা এটা ইউজ করি না, মার্জিন এত, প্যাডিং এত, বা প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, দুই সাইডে 150 পিক্সেল ইউজ করি কি না। জি স্যার। আচ্ছা, এটা করা লাগে।
তাহলে করলে কি হয়, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কন্ট্রোল সেল, হয়ে গেল। সবগুলোকে আমরা আগে তুলে দিই, তারপরে ভালো করে বুঝে করি। শুধুমাত্র আমরা মেনুটাকে রাখবো। কন্ট্রোল আছে, এটাও রেখে দিই, এখন দরকার নেই। অ্যাবাউট ডট অ্যাবাউট, বানানটা ঠিকই আছে। ও আচ্ছা, এটা স্টাইলটা মেবি লিঙ্ক করে নিই, লিঙ্ক করা হয়, লিখে দেই মাই স্টাইল শিট। দেখো চলে আসছে। এখানে কোনো কন্টেন্ট যদি দিই আমরা, কোনো যদি কন্টেন্ট দিই, সেই কন্টেন্টটা কি হয়, অটোমেটিক সেন্টার। আচ্ছা, সেন্টারটা তুলে দিই। এই যে এই পাশে 150, উপরে 50, নিচে 50, আবার এই পাশে 150 প্যাডিং পাইছে। তো এরকম যদি প্যাডিং দেওয়ার প্রয়োজন হয়, নির্দিষ্ট আকারে একটা প্যাডিং বা নির্দিষ্ট দূরত্ব আমরা কাজটা করব, তাহলে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে। এই ক্লাসটা আমরা মূল সেকশনের পরে ইউজ করব, সেটার নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার নামে যদি আমরা ক্লাস তৈরি করি, এখন যদি কিছু লিখি, তাহলে সেইটা হুবহু হয়েছে, এত নির্দিষ্ট থাকলো, দূরত্বে থাকলো। ঠিক এখানেও দেখো, এখানেও একটা কন্টেইনার ইউজ করছে, এখানেও একটা মূল ডিভাইসে কন্টেইনার ইউজ করছে, কারণ নির্দিষ্ট একটা দূরত্ব এর মার্জিন প্যাডিংয়ে দেওয়া আছে। আমি যদি এইটা নাও দেই প্যাডিং, আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আমরা শিখছি, সেটা হচ্ছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। এখানে যদি ক্লাসের ইউজ করি বিসি ইনফো, কালার পাবো। দেখো নির্দিষ্ট দূরত্বে আমার কি হয়েছে, উপরে নিচে প্যাডিংটা পায় নাই, কিন্তু এই যে দুই সাইডে প্যাডিংটা ঠিকই পাইছে। অনেকগুলো লেখা দেই, তাহলে বুঝবো। দেখো এই সাইডে এই যে এতটুকু প্যাডিং করছে। তো আমাদের এই দুই সাইডে প্যাডিং দেওয়ার জন্য আমরা আগে লিখে দিতাম, এখন আমাদের প্যাডিং দেওয়ার জন্য শুধু কন্টেইনার এই ক্লাসটা ইউজ করলেই অটোমেটিক দুই সাইডে প্যাডিং চলে আসে। এতটুকু বুঝতে পারছি। কন্টেইনার কতটুকু জায়গা নেয়? কন্টেইনার হচ্ছে 250 মেবি জায়গা নাই, 250। আমরা যদি দেখতে চাই ডাউনলোড দিয়ে দেখা লাগতো। আচ্ছা, এই লিঙ্কে আমরা ঢুকি, তারপরে একটু দেখি, দেখার ট্রাই করি কত পিক্সেল জায়গা নাই কন্টেইনার, তাই না? কন্টেইনার এটা ফাইন্ড করি। কন্টেইনার উইথ 100% প্যাডিং রাইট 15 পিক্সেল, প্যাডিং লেফট 15 পিক্সেল, মার্জিন রাইট অটো, মার্জিন লেফট অটো। ঠিক আছে, এই যে 15 পিক্সেল করে দেওয়া আছে। এটার আরেকটা হিসাব আছে, এই যে এসএম এলডি এগুলোর একটা হিসাব আছে। এই জন্য মনে করো 150 পিক্সেল না, 200-250 পিক্সেলের মতো জায়গা নেই। ও এখানে এই যে মেইন উইথ ব্যবহার করা হয়েছে, তো এই জন্য ওই মেইন উইথ যদি 775 উইথ চাই, এখানে আরেকটা ক্যালকুলেশন আছে। যাই হোক, সব মিলে টোটালি
250 পিক্সেলের মতো নাই। তো আমরা কন্টেইনার ইউজ জি স্যার, বুঝতে পারছি। যেখানেই আমাদের এরকম ফাঁকা জায়গা রাখতে হবে সেখানে কি ইউজ করবো আমরা কন্টেইনার। এখন যদি আমরা এইটাতে প্যাডিং দিতে চাই উপরে নিচে, তাহলে আমরা এখানে বলতে পারি, কি বলতে পারি, আমরা জানি পিতে প্যাডিং, পি দিলে পি যদি 1 2 3 4 5 পর্যন্ত দেওয়া যায়, আমি 5 দিলাম, তার মানে কি চতুর্দিকে আবার কি 5 করে এই যে নিল, মার্জিন নিয়ে নিছি। এখন আমি উপরে নিচে শুধু দিতে চাচ্ছি, তাহলে কি দিব, পি ওয়াই অক্ষ 2 দিলাম, দেখো উপরে নিচে 2 পরিমাণ এই যে বড় হয়েছে, অল্প একটু জায়গা, আরেকটু বড় 3, আরেকটু বড় 4, আরেকটু বড় 5, সর্বোচ্চ 5 পর্যন্ত নেওয়া যায়। এই যে এটা কি বুঝতে পারছি? এখন টেক্সটের লেখাটা আমরা সাদা করতে চাচ্ছি, তাহলে আমরা জানি কি টেক্সট লিখতে হয়, তারপরে কালারের নাম LIGHT লাইট দিলাম, দেখো লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? জি স্যার। তারপরে উপরে নিচে মার্জিন দিতে চাচ্ছি। স্যার নাম বাড়া সেকশন আচ্ছা, ন্যাপ বারের পরে কিন্তু এই যে একটা মার্জিন দেওয়া আছে, দেখো কিসের জন্য মার্জিন দেওয়া আছে, এই যে ন্যাপ বার, এই যে MB মানে কি মার্জিন বটন, মার্জিন বটন একটা মার্জিন দাও, সেটা তুলে দাও, তাহলে লেগে যাবে, গেছে? তো আমরা যদি আবার মার্জিন দিতে চাই এটা, যে এই ডিপটা আরও নিচে চলে আসবে, তাহলে আমরা কি করব, এই ডিপেতে একটা M দাও, MT মানে উপরে দিতে যাচ্ছি, MT কত 5, দেখো ফাঁকা হয়ে গেছে, দেখছো? তাহলে এইভাবে আমি যে ওয়েব পিএইচডিগুলো দিছি তোমাদের, সেই পিএইচডিগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। সেই পিএইচডিগুলো যত মার্জিন, প্যাডিং, টেক্সট, অ্যালাইন, বাটন, ন্যাপবার, তারপরে যে লেখাগুলো ইউজ করছে সব এগুলো বুটস্ট্র্যাপ দিয়ে ট্রাই করতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আমি যে পিএইচডিগুলো দিছি আমি দেখাবো, তার আগে তোমাদের আয়ত্ত নেওয়ার জন্য আমি তো দেখালে বুঝতে হবে, এই বোঝার জন্য আগে ক্লাসগুলোর সাথে সব পরিচিত হতে হবে। তো এই জন্য তোমরা নিজেরাই যে পিএইচডিগুলো দিছি সেই পিএইচডিগুলোতে কী করতে হবে, ট্রাই করতে হবে যে ওই পিএইচডিগুলো সিএসএস ছাড়াই কীভাবে স্টাইল করা যাবে, সেই স্টাইল করার চেষ্টা করতে হবে বুটস্ট্র্যাপ দিয়ে, তাহলেই দেখবা আয়ত্তে আসে যাবে, এই জিনিসগুলো অটোমেটিক আয়ত্তে চলে আসবে। আমরা মাথায় রাখো সব পিএইচডি বুটস্ট্র্যাপ দিয়ে করবো, কারণ রেসপন্সিভ 100%। এইটা তুমি রেসপন্সিভ করে দেখো। আচ্ছা ইন্সপেক্ট করি, এটা তুমি রেসপন্সিভ করে দেখো, দেখো সবগুলো রেসপন্সিভ। এই যে সব রেসপন্সিভ, দেখছো? সো এগুলো সম্পর্কে আর হলো মানে কিছুই করতে হবে না, অটোমেটিক সেগুলো রেসপন্সিভ, সেজন্য আমাদের এই বুটস্ট্র্যাপটা ইউজ করতে হবে। এখন গ্রিড, গ্রিড মানে আমি যদি কলামে ভাগ করতে চাই, এরকম এই লেখাটাকে আমরা দেখছি গতদিন করাইছিলাম তোমাদের বন্ধু পিএইচডি, বন্দি পিএইচডিটা আমরা দেখি ভিউ করি। এই যে যেমন এই গ্রিডটা তৈরি করতে হচ্ছে, এই গ্রিডটা তৈরি করতে হচ্ছে, তাই না? তারপর এরকম ভাগ করতে হচ্ছে, তারপর এটা ভাগ করতে হচ্ছে, এটা ভাগ করতে হচ্ছে, এগুলো ভাগ করতে হচ্ছে, এগুলো ভাগ করতে হচ্ছে। তো মনে করো আমরা এরকম একটা কাজ করি, এরকম একটা ভাগ করব, কোথায়? আমাদের ওয়েবসাইট, আমাদের এই ওয়েবসাইট এরকম কলামে ভাগ করে আমরা কিছু ইমেজ নেব, এরকম ভাগ করব, টোটাল ইমেজ স্ক্রিনটা এখান থেকে এইটুকু মানে 100% আছে। আমরা যদি এরকমভাবে ভাগ করি, অথবা পিএইচডিতে যদি আমরা যাই, একটা পিএইচডি আমি
একটা পিএইচডি দিতে যদি চাই, আচ্ছা পিএইচডি যাওয়ার আগে এরকম ভাগ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে গ্রিড। একটা ওয়েবসাইট বা এরকম ভাগ যদি করতে চাও তাহলে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত 12টি গ্রিড আছে, আমার নাম 12টি গ্রিড আছে। এই 12টি গ্রিডকে আমরা যদি ভাগ করে দেই, কয়টা আমরা দেখাবো কন্টেন্ট 1 2 3 4। আমাদের কলাম কয়টা, এগুলোকে কলাম বলা হয়। আমাদের কয়টা কলাম, চারটা কলাম। 4টা আছে তাই না? এই 4টা কলাম আবার 12টা কলামের সমান। মূলত যেটা গ্রিড বললাম, এখান থেকে এই পর্যন্ত 12টি কলাম আছে। এখন মনে করো এই ইমেজটা কয়টা কলাম নিয়ে আছে, এটা কয়টা নিয়ে আছে, এটা কয়টা নিয়ে আছে, এটা কয়টা নিয়ে আছে। আমরা যদি এই কলামগুলোকে ভাগ করে দিয়ে দেই তাহলেই আমরা এরকম কলাম ওয়াইজ কাজ করতে পারবো। তাহলে একটা টোটাল স্ক্রিনে কয়টা কলাম থাকে, 12টা। একটা স্ক্রিনে টোটাল 12টা কলাম থাকে। এখন আমি এই কয়টা পিকচার, মনে করো পিকচার দেখাবো, তাহলে আমরা টোটাল একটা, এটাকে বলা হচ্ছে আবার রো। এখান থেকে এইটুকু জায়গাকে আমরা একটা রো বলবো। যখনই একটা রো নিব তখনই কয়টা কলাম পাবো, 12টা কলাম পাবো। আমরা যখনই একটা রো নিব তখনই একটা 12টা কলাম পাবো। এই কলামটাকে ম্যানেজমেন্ট করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করে করে আমরা কাজ করব। মনে করো আমরা দুইটা ইমেজ নিব, আমি ইমেজগুলো নিয়ে আসি। এখানে ইমেজ আছে কি, ইমেজ নাই। আমি কয়েকটা ইমেজ নিয়ে যাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবো। এইটা এটা এটা দুই চার ছয়। আচ্ছা এই 6টা ইমেজ আমি কপি করলাম, কপি করে আমাদের ফাইলে নিয়ে গেলাম। রেজিস্টার নাম দেই 1, ইমেজগুলো খুব ছোট 2, আচ্ছা এই 6টা আমরা ইমেজ নিলাম। এখন মনে করো এই 6টা ইমেজকে আমাকে দেখাতে হবে। একটা সারিতে 6টা ইমেজ নেব। একটা সারিতে কয়টা ইমেজ নেব, 6টা। একটা সারি মানে একটা রো, তাহলে আমাকে এখানে রো হিসেবে একটা ঘোষণা করতে হবে, রো একটা ক্লাস নিতে হবে। রো ক্লাস মানেই আমরা এখন 12টা কলাম পাবো। ইমেজ কয়টা দেখাবো একটা সারিতে, 6টা দেখাতে চাচ্ছি। তাহলে কলামে এভাবে ভাগ করব, ডট কল এমডি কেন দিচ্ছি একটু পরে বলতেছি, MD2 দিলাম। তাহলে 12টা, আমরা জানি কয়টা কলাম পাই, 12টা। আমরা 12টা কলাম 12টা এমডি বাদ দিলাম। আচ্ছা থাকে এমডি থাকে। তাহলে 1 2 3 4 5 6, 2 4 2 4 6, 6 2 12। আমরা এর ভিতরে বললাম img/1.jpg। এটাকে এখন ভিউ করি, দেখো দেখছো কয়টা কলাম আছে, 1 2 3 4 5 6। ইমেজগুলো চেঞ্জ করে দিই।
আচ্ছা আপাতত আমরা বলি এই যে এর ভিতরে যত ইমেজগুলো আছে কার রো এর ভিতরে স্টার্ট করি। বলি রো এর ভিতরে যত আইএমজি আছে সেগুলোর উইথ 100% হবে। দেখছো এখন কয়টা ইমেজ, কলাম কিন্তু কিছুই বলি নাই যে কয়টা কলাম হবে, তারপরে এর কোন দিকে থাকবে এগুলো বলি নাই, জাস্ট আমি ইউজ করছি কি কল টু, মানে একটা ইমেজ একটা দুইটা রোতে থাকবে। এখানে যদি আমরা তিনটা ইমেজ আমরা চারটা যদি করি 1 2 3 4টাতে চারটা যদি করতে চাই ভাগ, তাহলে কয়টা রো আছে, কলাম আছে কয়টা, সরি কলাম কয়টা 12টা, দেখাতে যাচ্ছি কয়টা, চারটা ইমেজ, তাহলে কলাম কয়টা করে পড়বে, কল তিনটে করে এমডি 3 চারা 12। এখন আমি যদি ইমেজ দেই img img/1.jpg, এখন এই কলামগুলো নাম আরো 3টা 2 3 স্যার এমডিটা কি স্যার? পরে বুঝাচ্ছি, ওয়েট দেখো এখন 3টা ও আর একটা, দেখো অটোমেটিক কি 4 কলামে ভাগ হয়ে গেছে। আমাদের 3 কলাম করতে হয়, তাহলে কি করব 3 4 12, তাহলে 4 কলাম করে দিয়ে দিব। দেখো তিনটা কলামের রূপান্তর। আমরা যদি 2টা করতে চাই তাহলে 6 × 12, 6 × 12, দেখছো কত সহজে আমরা এগুলো করতে পারতেছি। এগুলোর জন্য কোনো কোডিং করতে হচ্ছে না, জাস্ট ক্লাস ইউজ করতেছি আর হয়ে যাচ্ছে। তাহলে এখন থেকে আমরা যদি কোনো কাজ করে থাকি, যে কোনো কাজ, যে আমরা চাচ্ছি এরকম তৈরি করব, এরকম তৈরি করব, পারবো না? তাহলে এখানে কয়টা 2 3 4, তাহলে 3 4 12। আমরা প্রত্যেকটা ইমেজের জন্য একটা করে কল নেব। এর আগেও আমরা কল নিয়েছিলাম তাই না, আমরা কল 4 কল 3 দিয়েছিলাম, হয়তো তখন ভালো বুঝতে পারো না, এখন বুঝবা। কল 3 কখন দিয়েছিলাম, যখন 4টা ইমেজ বা 4টা ডিবে ভাগ করছিলাম, তখন কখন কল 3 দিছিলাম, যখন আমরা একটা রো এর মধ্যে 3টা প্রয়োজন, তখন আমরা। তো এইভাবে আমরা হাইড উইথ বর্ণনা ছাড়া এটা আবার স্ট্যান্ডার্ড রেসপন্সিভ হয়েছে, এটা 100% রেসপন্সিভ হয়েছে। তো এইভাবে আমরা কলামে ভাগ করতে পারবো। গ্রিড নিয়ে আর বেশি আলোচনা করব না আজকে, আপাতত এতটুকুই জেনে রাখো। এ সম্পর্কে হিউজ আলোচনা আছে, কালকে করবো, ঠিক আছে? তাহলে আরও ক্লিয়ার ধারণা পাবা কেন এমডি ইউজ করবো। আরও আছে এসএম আছে, লার্জ আছে, বা এলজি আছে, এক্সএল আছে, এসএম আছে, এগুলো কখন কোথায় কীভাবে কেন ইউজ করব সব কিছু কালকে বর্ণনা করব, ঠিক আছে? তাহলে ক্লিয়ার ধারণা হবে। আজকে আপাতত তোমরা সবাই প্র্যাকটিস করবো এরকম কল নিয়ে নিই, যেই কাজই করি না কেন সেই কাজ কল নিয়ে করব। যদি একটা প্রয়োজন হয় তাহলে আমরা কি দিব 12 কলামে দিব, টোটাল 12, একটা কল নেব সেটা 12 কলামে করব। তার মানে এখন থেকে আমরা যত কাজ করব সব কাজগুলো এরকম থাকবে, সবাই এরকম করে করব। এরকম করে করব, আমাদের ফরম্যাটটা হবে এরকম, একটা টোটাল সেকশন থাকবে,
তারপরে কি ইউজ করব? কন্টেইনার, কারণ প্রত্যেকটা সেকশনে আমরা নির্দিষ্ট একটা ফাঁকা দেই, তাহলে কন্টেইনার ইউজ করব। তারপরে কি ইউজ করব? রো। তারপরে কলাম ওয়াইজ, প্রত্যেকটা কাজ কলাম ওয়াইজ করতে হবে, তাহলে 100% রেসপন্সিভ হবে। তারপরে আমরা এভাবে ইউজ করব, কল এমডি দিলে দিবা, না দিলে দরকার নাই, এখন আপাতত আমরা এটা বুঝি নাই, দিলাম কল 6। যদি দুইটা কলামে করি তাহলে 6 6 6 দুগুণে 12, যদি একটা করি তাহলে টোটাল 12 নেব, যদি তিনটা করি 3 4 12, যদি আমরা চারটা করি তাহলে 3 4 12, যদি আমরা 5টা করি সেক্ষেত্রে একটু প্রবলেম, 5টা হয় না, সেটা 6টা হয়, তাহলে 6 দুগুণে 12, যদি 12টা করি তাহলে 12কে 12। আমি কি বুঝাতে পারছি কিভাবে কাজ করব? তাহলে এখন থেকে আমাদের কোডিং এর স্টাইলটা হবে এরকম, প্রথমে একটা সেকশন থাকবে, তারপরে কন্টেইনার থাকবে, তারপর রো থাকবে, তারপরে কলাম ওয়াইজ কাজগুলো করব। যেই কাজই করি না, আমরা কার্ড ইউজ করি এখানে, কিংবা হলো মিডিয়া অবজেক্ট ইউজ করি বা টেবিল ইউজ করব, যেটাই ইউজ করব, যেই লেখা বা ইনফরমেশনটা আমরা ভিডিও আমাদের ওয়েবসাইটে দিতে চাই, সেগুলো কি কলামের ভিতরে আমরা এখানে কাজ করব, প্রত্যেকটা কলাম ওয়াইজ কাজ করব। যেখানে নাই, যেখানে নাই, এখানে নাই, এটা কলাম ওয়াইজ নাই, তাহলে এখানে কয়টা কলাম আছে? 6টা কলাম আছে, 12টা কলাম আছে, সরি, টোটাল আমরা 12টা নেব। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। স্যার জি স্যার। ওকে, তাহলে আমরা এভাবে কাজ করব, তাহলে আমাদের কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে পারবো, অনেক কাজ করতে পারবো আমরা বুটস্ট্র্যাপ জানলে, রেসপন্সিভ সহকারে যে কোনো কাজ করতে পারবো। এটা করতে পারবো না? এটা এমএনএটা তৈরি করতে পারবো? জি স্যার। সহজ। আমরা এই যে এখানে ইমেজ নেওয়া যায়, তাহলে এটা একটা বুটস্ট্র্যাপেরই কি ইউজ করছে, ন্যাপবার ইউজ করছে, এখানে ইমেজ নিছি, হোম সার্ভিস পোর্টফোলিও অ্যাবাউট কন্ট্যাক্ট, এখানে ওই ওই কন্ট্যাক্টের জায়গায় কি দিছে? একটা আই দিছে লেখার বদলে, এখানে একটা বাটন দিছে, এখানে একটা লগ ইন, এখানে একটা আইকন দিছে, এখানে একটা লগ ইন বাটন দিছে, সেম। দেখাবো? এটাও করে দেখাবো, দেখো। দেখান। আমরা তাহলে এর এই সেকশনের পরে একটা কিনবো, আবার যাই বুটস্ট্র্যাপে যাই, ন্যাপবার আমাদের আছে, ন্যাপবার থেকে আমরা একটা রেসপন্সিভ নেব, সবসময় রেসপন্সিভটা নেওয়ার চেষ্টা করবো সবাই। এটা রেসপন্সিভ নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সেভ, আসে কিনা দেখে নাও, আসছে। এখন আমরা কি করব? আমাদের মেনু হলো আইটেমগুলো ভিন্ন হবে। কি কি আইটেম? এখানে ইমেজ আছে, তাহলে ইমেজটা নেই বা লোগোটা নেই, বন্দি পিএইচডি আছে, এই যে এটা কপি করলাম, নিয়ে যাই, logo.png আমরা এখন বলে দিই, এখানে লেখা নাই, লেখাটা তুলে দেই, কি আছে? ইমেজ, তাহলে আইএমজি নামে একটা নিতে হবে, নিয়ে বলে দাও আইএমজির ভিতরে logo.png, কন্ট্রোল এসছে, দেখো আসছে কিনা, রিলোড, এই যে আসছে, এই যে আসছে, ঠিক আছে। কালারটা ডিফারেন্স, তাই আমরা এখানে কালারটা আসছে না, আসছে তো নাকি? তারপরে এই এই লেখার কালারটা দেওয়ার জন্য কি বলতে হয়? এই যে এখানে দিই আমরা ডার্ক দেবো, এরকম আসবে। আর আমাদের কি কি দরকার? আমরা একটু মেনুটা, হোম সার্ভিস পোর্টফোলিও অ্যাবাউট কন্ট্যাক্ট, হোম সার্ভিস, তাহলে এখানে আমরা আরেকটা নিব, নিয়ে নেই হোম, তারপরে আছে সার্ভিস অ্যাবাউট কন্ট্যাক্ট, এই সার্ভিসটা এখানে তুলে দিলাম। কি দরকার? এই
কথা কেন বসো। হোম সার্ভিস কি দরকার? অ্যাবাউট পোর্টফোলিও আছে, সার্ভিসের পরে পোর্টফোলিও, তাহলে এখানে আরেকটা নেই, পোর্টফোলিও। পোর্টফোলিও আসছে, হোম সার্ভিস পোর্টফোলিও অ্যাবাউট কন্ট্যাক্ট। ওকে, তারপরে একটা কি টার্ন আছে, তাহলে আরেকটা নেই, এখানে আইটেম বাইরে দেই, এখানে লেখার বদলে এই চিহ্নটা দিয়ে দিই, কন্ট্রোল সেভ রিলোড আসছে। তারপর কি আছে, একটা বাটন আছে সার্চ বাটন, মানে ওইটা কি ফন্ট আসাম, তাহলে এখানে লেখা না বা কোনো লেখা না, এখানে ফন্ট আসাম আই নিলাম, ক্লাস ডিক্লেয়ার করে দাও, ক্লাস ফা সার্চ, কন্ট্রোল সেভ আসছে। তারপর কি দরকার, বাটন দরকার, একটা বাটন নিয়ে নাও, তখন এটা তুলে দিলাম। বাটন নাও, বাটন কি লেখা আছে, লগ ইন, ক্লাস ইউজ করো, ক্লাস বিটিএন ডেঞ্জার। স্যার স্যার বানান ভুল আছে, বিএনপি হচ্ছে বিটিএম। বিটিএন আসছে। আচ্ছা, স্মলটা নেওয়ার জন্য আমরা দেখি বাটন হয়ে গেল, বাটন সেম লেখা আছে। হয়ে গেল। স্যার সেম লেখা আছে বাটন স্মল বিটিএন স্মল এই যে বিটিএন সেম। তাহলে বিটিএন ডেঞ্জার স্পেস বিটিএন স্মল হয়েছে, তৈরি হয়েছে তো নাকি? জি স্যার। আপাতত এরকমই করো, তারপর হয়ে গেল। তারপর এই জিনিসগুলো আছে, আমরা এটা নেওয়ার ট্রাই করি উপরে। তাহলে টোটাল আমরা কি নেব, আচ্ছা তাহলে আমরা আরেকটা নেই, হেডার নামে একটা নেই, হেডারের ভিতরে কি আছে, কিছু কন্টেন্ট আছে, তাহলে কন্টেন্ট আমরা জানি, কন্টেইনার নিতে হবে, কন্টেইনার নিলাম, তার ভিতরে রো নিতে হবে, ডট রো দিলাম, তার ভিতরে কল নিতে হবে, কল 12 দিলাম, কারণ একটা কন্টেন্ট 12 দিলাম। কন্টেনার মানে বলেছে কন্টেইনার 12 দিলাম। এখন এর ভিতরে কি কি লাগে তোমরা নিয়ে নাও, কি কি লাগে, টেস্ট অ্যাক্টিভিটি বসে দাও 1 পেস্ট, তারপরে কি দেওয়া আছে, এই লেখাটা আছে, কপি করো, লেখা পি পেস্ট, তারপরে একটা বাটন আছে, বাটন গেট স্টার্ট বাটনটা তৈরি করো, এটাও ডেঞ্জার মনে করো, ক্লাস বিটিএন ডেঞ্জার, কন্ট্রোল সেভ আসছে না? এটারও বিজি মনে করো, ডার্ক দেব, আপাতত দেই টোটাল, এটা ক্লাস বিজি ডার্ক, কন্ট্রোল সেভ হয়েছে। এখানে একটা মার্জিন আছে, তার মানে
বুঝতে হবে আমাদের উপরের এইটার মার্জিন আছে, তুলে দিলাম কন্ট্রোলের সেভ। দেখো এইটার কি আছে, সব টেক্সট রানগুলো সেন্টারে আছে। এখানে যে টেক্সট সেন্টার, কন্ট্রোলের সেভ, সেন্টার আসছে, উপরে নিচে প্যাডিং আছে। বলো প্যাডিং, প্যাডিং ওয়াই, ওকে 5 হচ্ছে না তৈরি। আরও কিছু প্যাডিং নিবা, অটোমেটিক তৈরি কর। এটার প্যাডিং দিলেও আরও কিছু প্যাডিং পাবা। তাহলে এটা কে এইচ বা এর ওয়েট দিলেও হবে। আমরা এই সেট দিয়ে দেখি, এই সেট দিলাম ক্লাস পি ওয়াই, ওকে এটা তো 5, পি উপরে শুধু দিব পিটি, পি টপ 5। দেখো আরও পাইছি, এখানেও দিতে চাচ্ছি, তাহলে বাটনে দাও। তাহলে এখানে আর একটা ক্লাস এম দিতে হবে। তখন এখানে পি দিলে কি হয় দেখো, পি ওয়াই অক্ষে দিলাম 5, তাহলে বাটনটা নিজেই বড় হয়ে যাবে। দেখছো, তাহলে বাটনে দেওয়া যাবে না। বাটনে দিতে চাইলে অবশ্যই কি দিব, মার্জিন দিতে হবে। এমবি মানে মার্জিন বটম দিতে চাচ্ছি 5, কন্ট্রোল সেভ। দেখো হয়েছে না? এর সব লেখাগুলো কি সাদা। তাহলে এখানেই বলো টেক্সট LIGST হয়েছে। জি স্যার। দেখো আমি কোনো কোডিং ছাড়াই, স্টাইলের কোনো কোডিং ছাড়াই স্যার এখানে শুধু এটা না, এটা একদম এখানে কালার কোড দেওয়া যাবে। হ্যাঁ দাঁড়াও একটু কোশ্চেন নিচ্ছি, ওয়েট। দেখো কোডিং ছাড়াই কি 100% রেসপন্সিভ হয়েছে না? এত কষ্ট করতে হচ্ছে, তাহলে আমাকে ক্লাসের নামগুলো অবশ্যই জানতে হবে, তাহলে আমরা অনায়াসে এগুলো করতে পারবো। কি পি এর লেখার কালার চেঞ্জ করবা না কি বললা? এই যে পি এতে ক্লাস দাও। না স্যার, ইয়া ডার্ক আছে না স্যার, ও ডার্কে যায় কি কালার কোড ইউজ করা যাবে? হ্যাঁ কালার কোড ইউজ করতে পারবো। ডার্ক, কোনটা ডার্ক নিলাম। আচ্ছা এটা কিভাবে করা যায় আমরা দেখবো। আমরা আচ্ছা এখন যদি আমরা চাচ্ছি যে কোনটার কালার চেঞ্জ করতে চাচ্ছি বলো, আমরা কোনটার কালার চেঞ্জ করতে চাচ্ছি। এখানে এখানে যা আছে আমরা কোনটার স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি এটা বলি। স্যার H1টা করেন স্যার। H1টার কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাই তো? তাহলে ডাইরেক্ট কিছুই বলবো না, এখানে যে কোনো একটা ক্লাসের নাম নিবা। এখানে আমি স্টাইলটা করে দেখাই, স্টাইল। এখানে বলি কার যে কোনো একটা নাম নাও, মনে করো বিজি ডার্ক, এটাই নিলাম ডট বিজি ডার্ক, তার ভিতরে H1 বলো কি কালার রেড, কন্ট্রোল সেভ, রিলোড হয়েছে। বা এখানে টেক্সট শ্যাডো ব্যবহার করতে পারবা, কালার টেক্সট শ্যাডো 2 পিক্সেল 3 পিক্সেল 5 পিক্সেল, কালার রেড, কন্ট্রোল সেভ। বলো আর কি করবো বলো, আর কালারটা চেঞ্জ করবো। এটার কালার চেঞ্জ করবা না, এটার কালার তো এরকম করতে হবে নাকি? জি স্যার। কালারটা নিয়ে আসো, এই কালারটাই কপি। দুইটা ভাবে করা যাবে, এটা ওদের বুস্টআপও চেঞ্জ করতে পারবা, অথবা আমরা ডাইরেক্ট ওদের বুস্টআপ চেঞ্জ করার দরকার নাই। কার কালার চেঞ্জ করবো এটার, এটাতে আগে আইডেন্টিফাই করো। এই বিজির মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে, তাই না? আমরা যদি বলি যে বিজি ডার্ক এর কালারটা চেঞ্জ হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা নিলাম সেটা, কন্ট্রোল সেভ, রিলোড, কালার চেঞ্জ হয় নাই। আচ্ছা স্যার ইম্পর্টেন্ট দিতে হবে। ইম্পর্টেন্ট দিতে হবে, ঠিক আছে।
ইম্পর্ট্যান্ট। কালার চেঞ্জ হয়েছে? কত সুন্দরভাবে হচ্ছে না? তো এইভাবে আমরা হোভার করার জন্য কি করবে, যে মেনু বারের হোম সার্ভিস পোর্টফোলিও ওইভাবে ধরো, এটাকে ধরো, কে এটা, কোন বান্দা, এটা এর নাম কি, ন্যাব লিঙ্ক, রাইট? কপি করো। আমি নর্মালি ন্যাব লিঙ্ক আর যেহেতু নাই এই জন্য ডাইরেক্ট এখানে বলি ডট ন্যাব লিঙ্ক, তারপরে বলো হোভার করলে কি হবে, হোভার করলে কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে, এই তো কালার রেড হবে। বসো, কন্ট্রোল সেভ, রিলোড, মাউস না দাও, হচ্ছে না, ইম্পর্টেন্ট দাও, ইম্পর্টেন্ট, কন্ট্রোল সেভ, রিলোড, হয়েছে? সব করতে পারো, সব। অ্যাক্টিভ ক্লাস ব্যবহার করে দেখো, হোমে অ্যাক্টিভ এই কথাটা লিখে দেয়, কি হয় দেখো, হোম কোন এলায় আছে দেখো, যেহেতু অ্যাক্টিভের একটা কালার আছে, এইটা না, এইটা এখানে বলো অ্যাক্টিভ কি হয় দেখো, কন্ট্রোল সেভ, অ্যাক্টিভ হয়ে আছে না, এই কালার দিয়ে এই কালারটা চেঞ্জ করে দাও, এই কালারটা চেঞ্জ করে দাও, বলো যে হলো লিঙ্ক আইটেম না, এই যে ন্যাব আইটেমের ভিতরে যে অ্যাক্টিভ নামে ইয়াক আছে, ডট অ্যাক্টিভ, এর কালারটা চেঞ্জ করবা, নিয়ে আসো কোন কালার, এই যে কালার, এই যে কালার কোডটা কপি করলাম, বলো কালার পেস্ট, যেহেতু নর্মাল পাবে না দেখো, ইম্পর্টেন্ট, রিলোড, হয়েছে? আবার মাউস নিয়ে গেলে এই কালারটা আসবে, তাহলে কি হবে, এই যে হোভার ওখানে বসে দাও, কন্ট্রোল সেভ, হোভার করলে কি কালার আসে, আবার এইটাও এই সেম কালারই অ্যাক্টিভ করা আছে, তাহলে বলে দাও এখানেও অ্যাক্টিভ, কোথায় অ্যাক্টিভ, এখানেও বলো অ্যাক্টিভ, এই জায়গায় অ্যাক্টিভ, তাহলে এই জায়গায় ইউজ করে দাও অ্যাক্টিভ, এখানেও বলো অ্যাক্টিভ, কন্ট্রোল সেভ, হয়েছে? কি কষ্ট করলাম বেশি বলো, 1 মিনিটও লাগলো, কালারটা করতে 1 মিনিটও লাগলো না, তাই না? এইখানে মনে করে একটু প্যাডিং লাগবে, কোন সাইডে, 2 সাইডে একটু বড় লাগবে, উপরে নিচে প্যাডিংটা কমাবো, এই বাটনটা, ওকে যাও, এই বাটন কে, কোনটা, এই যে বাটন, বলো উপরে নিচে আমার 1 2 লাগবে, তাহলে পি ওয়াই অক্ষে কত লাগবে, 2 দাও তো কি হয়, বাড়ছে। এখন এটা আমরা যদি 1 দেই, আরেকটু ছোট, এখন ওয়াই অক্ষে দিতে, এক্স অক্ষে দিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, পি এক্স দাও, কত দিবা, 3 দিলাম, কন্ট্রোল এসছে, বাড়ছে, আরো বড় করবা, দাও 5,
কি লাগে সব কিছু আছে। এইভাবে আমরা টোটাল পিএইচডিটা করতে পারব। এটা করব, এটাও সেম, কিছুই করতে হবে না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। স্যার করা যাবে? তাহলে এই জি স্যার। সরি বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কোন পিএইচডিটা করতে পারি তোমরা নিজেরাই দেখো, যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেই পিএইচডিটা কনভার্ট করে বুটস্ট্র্যাপ টু এইচটিএমএল সিএসএস অ্যান্ড বুটস্ট্র্যাপ এইচটিএমএল সিএসএস এই তিনটাতে কমপ্লিট করবা, যেটা তোমাদের সহজ লাগে। করতে বেশিক্ষণ লাগবে না, যে কোনো ওয়েবসাইট বুটস্ট্র্যাপ দিয়ে করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। সবাই ট্রাই করবা, ওকে? এটা তোমাদের কাজ। আচ্ছা স্যার। কাজটা দেখবো, সবাই করবা, না করলেই কিক মারবো। এখন কোনো এক্সকিউজ নাই, কারো এক্সকিউজ শুনবো না। কাজ না পালে কিক মারবো। আমি এখান থেকে শর্টিং করবো, 2 জন থাকলে 2 জনকে নিয়ে চালাবো। ক্লাস করবে না, কাজ দিবা না, চলে যাও বাড়ির যায় ঘুমাও। তোমার কিচ্ছু করবে না, কিচ্ছু করতে হবে না। তোমার কেউ বলবো না কাজ করছো, এরকম কেউ বলবে না। অলস থাকলে ফ্রিল্যান্সিং করা পসিবল না। সে যাই কাজ করবে না তাকে কিক মারবো। এখনো বলো বুঝে নাই, আমি আবার বুঝে দিচ্ছি, 100 বার বুঝে দিতে আমি রাজি। ঠিক আছে? যারা থাকবো তারা অ্যাক্টিভ থাকবো। অ্যাক্টিভ মানে জি স্যার। দৈনিক আসে ক্লাসে দিয়ে ক্লাস করলাম, শেষ আমার রেসপন্সিবিলিটি। নো, অ্যাক্টিভ মানে অল টাইম অ্যাক্টিভ। যে কোনো কাজে আমি আগে, যে কোনো কাজ আমার কমপ্লিট, যেটা দিবে সেটা কমপ্লিট। 2 মাসে কতটা এক্সপার্ট হতে হবে? 2 মাসের মধ্যে 16টা ক্লাস শেষ, 50-এর মধ্যে 17, আজকে 17 নম্বর ক্লাস, 17টা শেষ। আর থাকে কয়টা? এর মধ্যে আমাদেরকে আরো অনেক কিছু শিখতে হবে। সো যারা ডিঅ্যাক্টিভ, যারা অলস, আমি তাদেরকে রাখবো না এখানে, আমার দুর্নাম হইবে, এটাই স্বাভাবিক। তোমরা যদি একমত হও তাহলে রেগুলার ক্লাস করবা। প্রবলেম হবে, প্রবলেম আনো, কত প্রবলেম তৈরি করা করো, করে আমাকে দাও, বলো আমার এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম। এক্সকিউজ আমার ভালো লাগে না। প্রবলেম আমার মানব জীবনে সবারই আছে, আমারও থাকে। প্রবলেমটা ব্যান্ডিংস হবে বা প্রবলেমের জন্য আমি কিছু করতে পারবো না, এটা হবে না। আর কালকে থেকে 10টা 15 পরে, 9টা 15 পরে কেউ আসবা না, আসার দরকার নেই। আর 2-1 জনের যদি কারেন্টের বা ইয়াকের প্রবলেম থাকে আমাকে এসএমএস করতে হবে। জি স্যার। কথাগুলো আজকে খারাপ লাগলেও বলতে বাধ্য আমি। সবার অ্যাক্টিভিটি এমন যে আসে যায়, কোনো লাভ নেই। আমাকে দেখাতে হবে এখানে আমার 24 জন 23 জন স্টুডেন্ট, 24 জন 23 জনকে ফ্রিল্যান্সার বানাতে হবে। তাহলে আমি যাই কাজ করতেছি না তাকে রাখে কি করব? তার তো আমি প্রোফাইল দেখাতে পারবো না, হি ইজ মাই স্টুডেন্ট। স্টুডেন্ট হিসেবে দেখাতে হলে আমাকে ফ্রিল্যান্সার হিসেবে দেখাতে হবে। আমি কেমনে তাকে দেখাবো? আমি নিজে বক বক করবো সারাদিন এই 4 ঘন্টা, অথচ কাজ করবে না, সে স্টুডেন্ট হিসেবে থাকবে, ফ্রিল্যান্সার হতে পারবে না। তাহলে আমি ভালো শেখাই নাই, এই জন্য ফ্রিল্যান্সার হয় নাই। সো কেয়ারফুল, যারা আসো, থাকতে যদি চাও শেষ পর্যন্ত, ফ্রিল্যান্সার যদি হতে চাও, অবশ্যই অ্যাক্টিভলি পরিশ্রম করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এই যে এতগুলো কাজ দিচ্ছি, কেউ 2টা দেখছে, কেউ 3টা দেখছে, কেউ 5টা দেখছে, কারো প্রবলেম, এত শুনতে পারবো না, প্রবলেম থাকবে। 2-1 জনের স্বাভাবিক, সবারই এরকম। একটা দিন ফাঁকা ছিল, শুক্রবার পুরোটা দিন ফাঁকা ছিল, পুরোটা দিন দেখলে পুরা বুস্টআপ শেষ হয়ে যেত না, তারপরেও ওই 2টা 3টা। হোয়াট ইজ দিস? নেক্সট টাইম সবাই কাজ করো। আমি এই কথাগুলো বলতেছি
তোমাদের ভবিষ্যতের জন্য, তোমাদের ভালোর জন্য। তাহলে আমরা দেখলাম মেনু পর্যন্ত, আমি ক্যারাসেল দেখাবো। গিগটা আরও আমাদের গিগ নিয়ে আরও অনেক অ্যানালাইসিস করতে হবে। গিগ আমরা কোন সিস্টেমে যাই, কতটুকু দেখাবো, এগুলো বলার জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা কালকে দেখব। তোমরা যদি আপাতত একটা ওয়েবসাইট তৈরি করো তাহলে গ্রিড সম্পর্কে একটু ক্লিয়ার হবে। গ্রিড মানে কলাম, একটা রো নিলে 12টা কলাম পাবো, এই 12টা কলামকে ম্যানেজ করা। এখন কোন ডিভাইসে গেলে কীরকম ম্যানেজ হবে, কোন ডিভাইসে গেলে কয়টা গ্রিড দেখাবে, কোন কন্টেন্ট, সেটা হলো ডিপেন্ড করতেছে আমাদের আরেকটা সিস্টেম আছে, সেই সিস্টেমের উপর।